প্লিজ ডোন্ট মাইন্ড, এটা অ্যাকচুয়ালি ডেয়ার ছিল। ওই যে দেখছেন ক্যামেরা হাতে লোকটি, উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ব্লগার। শপিং মলে সবাইকে কিছু না কিছু টাস্ক দিচ্ছে, জিততে পারলে $10 একটি শপিং কার্ড পেয়ে যাব। আমার টাস্ক ছিল এখানে সবচেয়ে সুদর্শন কোনো পুরুষকে তার স্ত্রীর সামনে ফ্লাইং কিস দেয়া। প্লিজ ডোন্ট মাইন্ড। সামিন কি বলবে কিচ্ছু বুঝে উঠতে পারছে না। সে মনে মনে প্রার্থনা করছে আলো যাতে চুপ থাকে, কিন্তু তার প্রার্থনা কেউ শোনে না। আলো চেঁচিয়ে বাংলায় বলে ওঠে, চুলের মুঠি ধরে একটা চটকনা মারবো শাকচুনি দল। সামিন চোখ বড় বড় করে আলোর দিকে তাকায়। বিদেশি মেয়েটি কৌতূহলী হয়ে আলোর দিকে তাকায়, তারপর সামিনকে বলে, কি বলছে আপনার স্ত্রী? সে কি রাগ করেছে? না, আমার স্ত্রী বলছে ইটস ওকে, আমরা কিছুই মনে করিনি, আপনারা যান। মেয়েটি কৃতজ্ঞ চোখে আলোর দিকে তাকায়, বিনয়ে মাথা নুইয়ে বলে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। কন্টেন্ট ক্রিয়েটর এগিয়ে এসে বিদেশি মেয়েটার হাতে তার পুরস্কার তুলে দেয়। সামিন দাঁড়িয়ে আছে বোকার মতো, আলো দাঁড়িয়ে আছে কঠিন হয়ে। কন্টেন্ট ক্রিয়েটর সামিনদের দিকে তাকিয়ে মুখ ভর্তি প্রশস্ত হাসি দিয়ে বলে, হ্যালো, আমার ইউটিউব চ্যানেলের নাম বেস্ট এভার সিঙ্গাপুর। আপনারা কি আমার সাথে একটি খেলা খেলতে চান? জিতলে আপনাদের জন্য থাকছে একটি $10 শপিং কার্ড। আর আলোর ইচ্ছে করছে উল্লুকটার মাথা দেওয়ালে ঠেকিয়ে দিতে। নিজেকে সংযত করে উল্টো পথে হাঁটতে শুরু করে। সামিন তার পিছু পিছু চলে যায়। ব্লগার পেছন থেকে চেঁচিয়ে বলতে থাকে, ম্যাম, আপনাদের খুব সোজা টাস্ক দেবো, ঘাবড়াবেন না, দাঁড়ান। আলো চোখ মুখ অন্ধকার করে হাঁটছে। সামিন আর চোখে আলোর দিকে এক পলক তাকিয়ে নরম গলায় বলে, আলো, এটা ফরেন কান্ট্রি, এখানে এগুলো স্বাভাবিক। জানি, নতুন কিছু বলুন। ঠান্ডা গলায় জবাব দেয় আলো। সামিন বলতে থাকে, আমার সাথে খচখচ কেন করছো? আমি কি মেয়েটিকে বলেছি এসো এসো আমাকে উড়ন্ত চুমু দিয়ে যাও? কোনো রিয়াক্ট কেন করলেন না? আমি করলাম, সেটাও ছাপিয়ে গেলেন। খুব সুখ সুখ লেগেছে তাই না, বজ্জাত পুরুষ লোক? সামিন থতমত খেয়ে বলে, আলো, এভাবে কেন বলছো? অনেকবার মাপ চেয়েছো তো, এখন কি আমি থানা পুলিশ করব? আলো কোনো উত্তর দেয় না, হাঁটতে থাকে। সামিন বলে, ঠিক আছে, ওই মেয়েটার চুমুটা ওকে ফেরত দিয়ে আসছি, দাঁড়াও। সামিন ঘুরে উল্টো পথে হাঁটতে শুরু করে। আলো পেছন থেকে সামিনের হাত টেনে ধরে। সামিন নাটকীয় ভঙ্গিতে বলে, ওই মেয়েটার মুখের উপর ছুঁড়ে দিয়ে আসছি চুমুটা। কত বড় সাহস আলো রানীর স্বামীকে উড়ন্ত চুমু দেয়া! আলো চুপ করে দাঁড়িয়ে থাকে। সামিন আলোর হাত মুঠি করে ধরে বলে, রিয়াক্ট কেন করলাম না তার জন্য যা শাস্তি দেবে সব মাথা ব্যথে নেব। এখন চলো এখান থেকে। ওই যে দেখো আরো দুজন ব্লগার, চলো পালাও। আলো হেসে ফেলে। সামিন আলোকে মুগ্ধ হয়ে দেখছে। আলো অস্ফুট স্বরে বলে, চলুন। দুজনেই পাশাপাশি হাঁটছে। নীরবতা ভেঙে সামিন বলে, আমি ভেবেছি বাংলাদেশেরই অলিতে গলিতে ব্লগার। সেদিন দেখলাম একজন ব্লগার একটা ছেলেকে টাস্ক দিচ্ছে, ভিড়ের মধ্যে থেকে সাদিয়া নামের কাউকে খুঁজে বের করে তাকে প্রেমের প্রস্তাব দিতে হবে, তাহলেই 500 টাকা। এক রিকশাওয়ালা মামাকে টাস্ক দিচ্ছে, তার স্ত্রীকে ফোন করে বলতে হবে সে দ্বিতীয় বিবাহ করেছে, তাহলেই 500 টাকা। এখানে এসে দেখছি বাংলাদেশ অনেক পিছিয়ে, এখানে পরপুরুষকে চুমু দেওয়ার টাস্ক দেওয়া হয়। আলো হেসে ফেলে, তারপর বলে, ঠিক আছে, চলুন আন্টিদের বলে হোটেলে ফিরি, এখানে থাকতে ইচ্ছে করছে না আমার। রাতের ডিনার শেষ করে তারা একটা ক্যাব নিয়ে নেয়। হোটেলের কিছুটা দূরে ক্যাব থেকে নেমে দুজনে হাঁটতে থাকে। চমৎকার একটা মুহূর্ত। সামিন কিছু সময় যেতে ধীরে ধীরে আলোর একটা হাত ধরে। আলো মাথা নিচু করে মুচকি হাসে। সামিন আশেপাশে তাকিয়ে বলে, ক্যাব থেকে নেমে পড়া উচিত হয়নি আলো? কেন? আপনি তো বললেন হাঁটতে চান। হ্যাঁ চেয়েছি, কিন্তু এখন বৃষ্টিতে ভিজতে হবে। কথাটা বলে সামিন শেষ করতে পারে না। ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করে। সামিন আলোর দিকে তাকিয়ে তার আঁচল টেনে মাথায় তুলে দিয়ে বলে, চলো দ্রুত। দুজনে এক ছুটে হোটেলের লবিতে পৌঁছে হাঁপাতে থাকে। ততক্ষণে বৃষ্টি তাদের অনেকটাই ভিজিয়ে দিয়েছে। রুমে ঢুকে আলো তোয়ালে বের করে নিজের মাথা মুছতে থাকে। সামিনের ফোনে তখন ফোন আসে এনজির ক্লিনিক থেকে। ফোনটা রিসিভ করে কথা বলতে থাকে সামিন। আলো তোয়ালে হাতে দাঁড়িয়ে থাকে সামিনকে তোয়ালেটা দেবে বলে। ক্লিনিকে কথা বলে ফোন কেটে দিতে রাহাতের ফোন আসে। সামিন পুনরায় কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। আলো তোয়ালেটা দিতে গিয়েও দেয় না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আলো জড়তা কাটিয়ে নিজে সামিনের মাথা মুছে দিতে থাকে। সামিন ফোন কেটে অবাক হয়ে আলোর দিকে তাকিয়ে থাকে। দুজনের চোখাচোখি হতেই আলো চোখ সরিয়ে নেয়। সামিন অস্ফুট স্বরে বলে ওঠে, বাবা কেয়ারিং ওয়াইফ।
আলো লজ্জা পেয়ে যায়। সামিন আলোর হাত ধরে তোয়ালেটা নিয়ে নেয়। আলোকে কাছে টেনে আলোর হাতে চুমু খেয়ে বলে, তখন শপিং মলে শুধু শুধু আমার উপর খেপেছিলে কেন? আমি ওই মেয়েটিকে বকা দিতে চাইলাম, আপনি আমাকে থামিয়ে দিলেন কেন? বকা দেওয়ার অনেক ধরন থাকে, তুমি আরো ভালোভাবে বুঝিয়ে বললেই হতো। আলো কয়েক পলক তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলে, ওখানে আর যদি ওই মেয়েটা না হয়ে কোনো ছেলে হতো আর আমাকে উড়ন্ত চুমু দিয়ে যেত, তাহলে আপনিও আমার মতো রিয়েক্ট করতেন। না, করতাম না। ঠান্ডা গলায় বলে সামিন। আলো অবাক হয়ে বলে, করতেন না? সামিন আলোর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলে, রিয়াক্ট কেন করতাম? আমি তো ছেলেটাকে পুঁতে ফেলতাম। আলো চমকে ওঠে। সামিন বাঁকা হাসি হাসে। পরক্ষণে আলোকে খেপানোর জন্য বলে, কি হয়েছে? মেয়েটা আমাকে একটা উড়ন্ত চুমু দিয়েছে, তাতে তুমি তো কখনো দেবে না, অন্য কেউ দিলেও এত সমস্যা হচ্ছে কেন? আমি তো ভাবছি সিঙ্গাপুর যে কটা দিন আছি প্রতিদিন একবার করে ওই মলে যাব। এই ব্লগারগুলো আমাদের মতো অসহায় পুরুষদের কপাল খুলে দিচ্ছে। আলো চুপ করে থাকে। সামিন ফিসফিসিয়ে বলে ওঠে, শুধরে যাও মেয়ে, নয়তো সত্যিই যাব কিন্তু। লজ্জায় আলো মাথা নিচু করে রাখে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ওয়াশরুমে ঢুকে। সামিন একা একা হাসতে থাকে। মেয়েটা যতটা চঞ্চল তেজি ঠিক ততটাই লাজুক, বাড়াবাড়ি পর্যায়ের লাজুক। আলো কপাল কুঁচকে সামনের দিকে তাকিয়ে আছে। একজন সিস্টার তার চুলে বেনি করে দিচ্ছে। সামিন কেবিনের ভিতরে অন্য একজন সিস্টারের সাথে কথা বলছে, হেসে হেসে কথা বলছে। সিস্টার অল্প বয়সী এবং সুন্দরী। আলো চোখ মুখ কঠিন করে তাকিয়ে আছে সেদিকে। এত কথা বলছে কেন সিস্টারের সাথে? সামিন আলোর দিকে তাকায়। আলোর দৃষ্টি দেখে ঘাবড়ে গিয়ে বাংলায় বলে, কি হয়েছে? কি বলছেন ওর সাথে? এত রসিয়ে রসিয়ে কি বলছেন? সামিন অবাক হয়ে আলোর কথা শুনে তারপর ঠান্ডা গলায় বলে, তোমাকে সার্জারির পরে 5 দিন এখানে থাকতে হবে, তাই ওই সিস্টারের নাম্বার নিচ্ছিলাম। আমি হোটেলে ফিরে একা একা কি করব? ওকে ফোন করে কথা বলবো, সেও ইন্টারেস্টেড। আর কিছু বলতে পারে না সামিন। তৎক্ষণাৎ আলো বেডের কুশন উঠে সামিনের মুখের উপর ছুঁড়ে মারে। কেবিনের মধ্যে থাকা সিস্টার দুজন হতভম্ব হয়ে যায়। সামিন আলোর দিকে তাকিয়ে আছে। আলো এদিক ওদিক তাকে আরেকটা কুশন উঠিয়ে সামিনের গায়ে ছুঁড়ে মারে। সামিন নার্স দুজনকে চোখ দিয়ে ইশারা করতেই তারা চলে যায়। তারপর সে আলোর দিকে এগিয়ে গিয়ে বসে। আলো মুখ ভার করে রেখেছে। সামিন আলোর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ভুলেই গিয়েছিলাম, তোমার মাথার স্ক্রু যখন তখন খুলে পড়ে যায়, রেঞ্জটাকে সাথে করে নিয়ে আসা উচিত ছিল। আলো চুপ করে থাকে। সামিন বলে, তোমার সার্জারির ব্যাপারেই টুকটাক ইনফরমেশন জেনে নিচ্ছিলাম। এত হেসে হেসে জিজ্ঞেস করছিলেন কেন? কারণ আমার কান্না আসছিল না, তাই। ঠান্ডা গলায় বলে সামিন। আলো তাকিয়ে আছে সামিনের দিকে। সামিন হুট করে আলোর কপালে একটা চুমু দিয়ে দেয়। তারপর গালে হাত রেখে মৃদু স্বরে বলে, ভয় হচ্ছে? আলো মাথা নাড়ায়। সামিন বলে, এটা খুবই সাধারণ একটা সার্জারি, কোনো রিস্ক নেই, থাকো তুমি, আমি বাইরেই আছি। সামিন চলে যেতে নিলে আলো সামিনের হাত টেনে ধরে। সামিন ঘুরে তাকায় আলোর দিকে। আলো মৃদু স্বরে বলে, ধন্যবাদ, ধন্যবাদ সবকিছুর জন্য। সামিন তাকিয়ে আছে। আলো আশেপাশে তাকিয়ে লাজুক মুখটা নিচু করে রেখে সামিনের ডান হাতের পিঠে কাজ ঢুকে যাওয়া ক্ষতর দাগটার উপরে চুমু খায়। তারপর নিচু স্বরে বলে, আমি এতটাও অকৃতজ্ঞ নই মেহর সাহেব। আলো মাথা নিচু করে রেখেছে। সে জানে না আর কিভাবে, কতটা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে হয়। নিজের সমস্ত লাজুকতা ঠেলে সরিয়ে রেখে স্বামীর হাতে চুমু খেয়েছে হ্যাংলার মতো। চুমু খেয়ে ধন্যবাদ জানানো, এটা তো ওই মেয়র সাহেবের কাছ থেকেই শিখেছে সে। সাহস করে চুমুটা তো খেলো, কিন্তু ওই পুরুষটির চোখে চোখ রাখার সাহস তার নেই। সামিন অবাক হয়ে আলোর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর নিজের ডান হাতের পিঠে তাকায়। তার চোখে মুখে বিস্ময়। আলো অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। মনে মনে চেঁচিয়ে বলছে, পেয়েছেন তো ধন্যবাদ। এবার যান যান এখান থেকে মেয়র সাহেব। সামিন যেন লাজুকলতা আসিয়ার মনে মনে দেওয়া ধমক শুনতে পেল। ধীর পায়ে হেঁটে সে কেবিন থেকে বের হয়। আলোকে নিয়ে যাওয়া হয় সার্জারি রুমে। সামিন ডান হাতটাকে উঁচু করে ধরে পিঠের দিকে তাকিয়ে আছে বোকার মতো। ওই পাষণ্ডী আসিয়ার থেকে এতটাও আশা করেনি সে। কি দেখছো হাতে সামিন? হাতে কি হয়েছে? নাফিসার ডাকে সামিনের ঘোর কাটে। নাফিসা তার হাতের দিকে তাকিয়ে আছে। সামিন মাথা নেড়ে অস্ফুট স্বরে বলে ওঠে, না আন্টি, কিছু না। ওয়েটিং রুমে বসে আছে সবাই। বউয়ের থেকে প্রথম চুমু পেয়ে মুচকি মুচকি হাসতে থাকে মেয়র, সামিন, ইয়াস আর মির্জা। কি করছো? পেছন থেকে ঋতুকে জড়িয়ে ধরে ইলহাম বলে ওঠে। ঋতু নিচু গলায় বলে, ভাবির সার্জারি হলো কিনা জানতে ফোন দিয়েছি ভাইয়ার কাছে। ভাইয়া ফোনটা ধরছে না। কথা হয়েছে, আমার সার্জারি হয়েছে। ঋতু ইলহামের দিকে তাকায়। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বলে, জানেন ভাইয়া আর ভাবিকে একসাথে দেখতে কত যে ভালো লাগে আমার। হৃদয়টা প্রশান্তিতে ভরে যায়। যখন ভাবি ভাইয়াকে ছেড়ে চলে গেছিল
তখন ভাইয়ার উদাস মুখটা দেখে খুব কষ্ট পেতাম। ভাইয়া ভাবিকে খুব ভালোবাসে। আগে জানতাম পুরুষ মানুষ ভালোবাসতেই জানে না, কিন্তু ভাইয়াকে দেখে ধারণা বদলে গেল। পুরুষের ভালোবাসা ভয়ঙ্কর সুন্দর। ভাইয়া ভাবিকে যতটা ভালোবাসে, ভাবি কখনোই অমন করে ভালোবাসতে পারবে না ভাইয়াকে। ঋতুর কথা শুনে ইলহাম তার দিকে তাকিয়ে থাকে। ওই সুন্দর মায়াবী দুটি চোখের দিকে তাকালে ইলহামের মনের মধ্যে তীব্র অনুশোচনা হয়। নিজের নিন্দিত দিনগুলোর কথা সে নিজেই ভুলতে পারে না। এই মেয়েটা কত সহজে ভুলে গিয়েছে। অনেক রাত করে বাড়ি ফিরে ঘুম থেকে তুলে অত্যাচার, ঋতুকে দেখে দেখে অন্য মেয়েদের সাথে কথা বলা, ঋতুর ইচ্ছার বিরুদ্ধে তার সাথে মিলিত হওয়া, কথায় কথায় অপমান করা, ভাব তুলে গালি দেওয়া, ভোগবস্তুর মতো ব্যবহার করা, এত জঘন্য দিনগুলোর কথা কিভাবে মেয়েটা ভুলতে পেরেছে? নাকি কখনোই ভোলেনি? ঋতু ইলহামের দিকে তাকিয়ে বলে। কি হলো, কি ভাবছে? ইলহাম মাথা নাড়ায়। ঋতুকে টেনে নিজের কাছে নিয়ে কানের লতিতে চুমু খেয়ে ফিসফিসিয়ে বলে, পুরুষ ভালোবাসতে পারে কিনা জানি না, তবে আমি জানি নারীর ভালোবাসা সুন্দর, ভয়ানক সুন্দর। আমার কাছে এমন একটি নারী আছে, আমি পেয়েছি, যার ভালোবাসার তল খুঁজে বের করা আমার মতো পুরুষের সাধ্য নয়। তোমার ভাই এবং ভাবিকে ভীষণ সুন্দর লাগছে ইসমাম। এদের দেখে মনে হচ্ছে মেড ফর ইচ আদার। শার্লিনের কথা ইসমাম ম্লান হাসে। ইসমামের ফোনে তার সব বন্ধুরা আলো আর সামিনের ছবিটা দেখছে। ইসমামের মুখে সবাই এত শুনেছে সামিনের কথা, তাই তার বউ দেখতে সবাই খুবই আগ্রহী। ক্যান্টিন আপাতত ফাঁকা, তারা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে। অ্যালেক্স ছবি দেখায় কোনো আগ্রহ দেখাচ্ছে না। সে শীতল চোখে তার বেস্ট ফ্রেন্ডের দিকে তাকিয়ে আছে। ইসমাম ঠান্ডা গলায় বলে, তুমি এভাবে কি দেখছো অ্যালেক্স? অ্যালেক্স একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, মারিয়া তোমাকে ডেটের অফার দিয়েছে, তুমি রাজি কেন হচ্ছ না? সে তোমাকে খুবই পছন্দ করে, ডেটে তো যেতেই পারো। আমি ইন্টারেস্টেড নই অ্যালেক্স। তাহলে কিসে ইন্টারেস্ট তুমি? এভাবে বিধ্বস্ত চেহারা নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? ঝেড়ে ফেলছো না মেয়েটাকে নিজের মন আর মস্তিষ্ক থেকে? সেটা অ্যালেক্স, এমন কিছুই নেই। এমনটা ভাবো আমাদের ধর্মে গর্হিত পাপ। সে আমার ভাবি, আমি তাকে শ্রদ্ধা করি। ভাইয়া তাকে কতটা ভালোবাসে জানো? তাদের একসাথে দেখতে আমার শান্তি। ওকে, তাহলে অন্য মেয়েদের সাথে ডেটে যেতে কি সমস্যা? ইসমাম নিচু স্বরে বলে, হবে না, হবে না আমার দ্বারা, সম্ভবত কখনোই হবে না। এই আসিয়া গল্প শুনবে? আলো পিটপিট করে তাকাচ্ছে, চোখের পাতা মেলে রাখতে পারে না কয়েক মুহূর্তের বেশি। সামনে কজন মেয়র সাহেব, দুজন নাকি তিনজন? এতগুলো মেয়র সাহেব দিয়ে সে কি করবে? একটা মেয়র সাহেবই জীবনটা তেজপাতা করে দিল, এতগুলো সে সামাল দিবে কিভাবে? সামিন ঝুঁকে আলোকে দেখছে, নিচু স্বরে বলে ওঠে, তুমি হাসছো কেন? মাথা কি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে? আলো ম্লান হেসে বলে, দেখছিলাম আমার সামনে 3 জন মেয়র সাহেব, আর 2 জন কোথায় গেল? সামিন একটা চেয়ার টেনে বসে। আলো ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে থাকে সামিনের দিকে। আলোর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ভয় পেয়েছিলে? না। মৃদু স্বরে বলে ওঠে আলো। পরপর বলে, আপনি কিভাবে ঢুকলেন? 24 ঘন্টার আগে তো কেউ ঢুকতে পারবে না। 24 ঘন্টা পেরিয়ে 25 ঘন্টা হতে চলেছে মহারানী। আলো অবাক হয়ে যায়। সামিন বলতে থাকে, কোথাও কোনো অসুবিধা হচ্ছে? আলো মাথা নাড়ায়, তারপর বলে, ওই দাগগুলো আর দেখতে পাবো না তো? সামিন আলোর দিকে তাকিয়ে আছে, অনেকটা উৎকণ্ঠা মেয়েটার কণ্ঠে। বেশ ভুগিয়েছে ক্ষতর দাগগুলো। সামিন আলোর একটা হাত ধরে বলে, কিছুটা থেকে যাবে, তার জন্য নেক্সট ইয়ার আরও একবার আসবো ভাবছি। তবে যেটুকু পুনর্গঠন হয়েছে তাতে যেসব টিস্যু শক্ত হয়ে গিয়েছিল তার স্বাভাবিক সঞ্চালন হবে। আলো চুপ করে থাকে, তারপর বলে ওঠে, ওই নার্সটার সাথে কথা হয়েছিল? খুব সুন্দর করে কথা বলে, তাই না? আমার মতো গালিগালাজ করে না। সামিন হেসে ফেলে, তারপর বলে, স্ত্রী হওয়ার প্রথম শর্ত হচ্ছে স্বামীকে কথায় কথায় সন্দেহ করা। তুমি আমার উপযুক্ত স্ত্রী হতে পারবে আসিয়া, বুঝতে পেরেছি আমি। আলো ঠোঁট বাঁকিয়ে হাসে, তারপর বলে ওঠে, কি বলুন তো, পুরুষ মানুষকে বিশ্বাস নেই। এরা কখন পোল্ট্রি খাবে এরা নিজেরাও আগে ভাগে জানে না। কার প্রতি কখন মন উঠে যায়, কাকে মনে ধরে যায় তা বলতে পারে না এরা। এদের সন্দেহের উপর রাখলে এরা চাপে থাকে। সামিন মৃদু হেসে আলোর নাক টিপে দেয়, তারপর নরম গলায় বলে, পোল্ট্রি খাওয়া সেটা কি জানি না তো আসিয়া। আমি সেই যে একটা মায়াবী নারীতে আটকে গিয়েছে, এখন আমার নিজেকে নিয়ে বেশ দুশ্চিন্তা হচ্ছে। তুমি আমার এমন হাল না করলেও পারতে। আলো নিশ্চুপ তাকিয়ে থাকে সামিনের দিকে। সামিন বলতে থাকে, কলেজের প্রোগ্রামের সেই দিনটার কথা মনে আছে? আমার বুকে
সেফটি পিন ফুটিয়ে দিয়েছিলে তুমি দস্যিমে। আলো ম্লান হাসে। সামিন বলতে থাকে, আচ্ছা, আমাদের বাচ্চারা যখন আমাদের বিয়ের গল্প জানতে চাইবে তখন নিশ্চয়ই এটা বলা যাবে না যে আমি তাদের মাকে তুলে নিয়ে বিয়ে করেছি। আমার ইমেজ নষ্ট হয়ে যাবে বাচ্চাদের কাছে। তাহলে বলে দেবেন আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। আপনার বাড়ি থেকে প্রস্তাব নিয়ে গিয়েছিল ঘটক আমাদের বাড়িতে। আপনি আপনার 14 গোষ্ঠী নিয়ে গিয়ে আমাকে দেখেছেন। আপনাদের বাড়ির মেয়েরা খুঁটিয়ে খুঁটিয়ে আমার চুল লম্বা কিনা দেখেছে, আমার নখ কেমন দেখেছে, আমি টেরা কিনা দেখেছে। এসব বানিয়ে কিছু একটা বলে দেবেন। না না, সেটা কিভাবে হয়? পারিবারিকভাবে বিয়ে, বাচ্চারা শুনলে ব্যাকডেটেড ভাববে। আলো কিছুক্ষণ চুপ করে থেকে হেসে ফেলে। তারপর অপলক সামিনকে দেখতে থাকে। বাচ্চাদের কাছে কি জবাব দেবে ভেবে লোকটা কি ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়েছে। কি অদ্ভুত একটা লোক। কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলে, তাহলে মিথ্যে প্রেমের কাহিনী বলবেন। সেটা ঠিক বলেছ। বলবো তোমাকে প্রথম দেখায় আমি প্রেমে পড়ে গিয়েছি। কি ভীষণ মিষ্টি যে ছিলে তুমি। দিনরাত তোমাকে নিয়ে ভাবতাম। তারপর আমি একদিন তোমাকে অনেক ভদ্রভাবে প্রেমের প্রস্তাব দেই, আর তুমিও রাজি হয়ে যাও সাথে সাথে। এই পর্যন্ত বলে সামিন থামে। তারপর বলতে থাকে, আমি আর বানাতে পারছি না গল্প, তুমি একটু হেল্প করো। আলো হাত দিয়ে মুখ চেপে হাসছে। হাত সরিয়ে জবাব দেয়, তাড়াহুড়ো করতে হবে না, ধীরে সুস্থে বানান গল্প। আমাদের বাচ্চা নেই। এখন নেই হতে কতক্ষণ? স্বাভাবিক গলায় প্রশ্ন করে সামিন। আলোর গাল লাল হয়ে যায় লজ্জায়। মুখ ঘুরিয়ে সে অন্যদিকে তাকিয়ে থাকে। লোকটা ভীষণ বাড়াবাড়ি করে। মুখে লাগাম নেই এই লোকটার। মাত্র 7 দিন হয়েছে আলো ক্লিনিকে ছিল, 2 দফায় সার্জারি হয়েছে। অথচ তার কাছে মনে হচ্ছে কত বছর ধরে সে ওই মেডিসিন দেওয়া কেবিনটাতে ছিল। মনটা পুরো বিষিয়ে উঠেছিল। হোটেলের এই ঘরটা কিছুটা শান্তিনীরের ঘরটার মতো। একটা হোম সুইট হোম ফিল পাওয়া যায়। বিছানায় বসে আলো একটা লম্বা শ্বাস নেয়। সামিন আলোর ব্যাগপত্র জায়গা মতো রেখে তার দিকে ঘুরে তাকায়। আলোর দৃষ্টি জানালার বাইরে দিয়ে রেখেছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। সেদিন রাতের পর থেকে অনবরত খুব বৃষ্টি হচ্ছে সিটিতে। সামিন আলোর কাছে এগিয়ে যায়। আলো ঘুরে সামিনের দিকে তাকিয়ে বলে, বৃষ্টি থামছে না কেন? তা তো আমি জানি না। আলো আবারও মাথা ঘুরিয়ে বৃষ্টি দেখতে থাকে। তারপর বলে, এখানে আর কতদিন থাকতে হবে? আমার আর ভালো লাগছে না। অনেকের ক্ষেত্রে একাধিকবার সার্জারির প্রয়োজন পড়ে, যাদের মুখমণ্ডল পুড়ে যায়। তোমার হয়নি। আমরা খুব শিগগিরই ফিরবো, 2-1 দিনে। আলো চুপ করে থাকে। সামিন বলে, কফি খাবে? আপনি বানিয়ে খাওয়ালে খাবো। আলো লাজুক হাসি হেসে বলে। সামিন কফি বানাতে বানাতে বলে, খুব অলসতা ঢুকেছে শরীরে, তাই না? বাংলাদেশ নিয়ে গিয়ে সব বের করে দেব। সকাল থেকে রাত শুধু সংসারের কাজ করবে তুমি। প্রথম থেকে যত ফাঁকি দিয়েছ সবকিছু ওভারটাইম করে পুষিয়ে দেবে। আলো হেসে সামিনের দিকে তাকায়। মৃদু স্বরে বলে, এ কদিন আপনি খাওয়া দাওয়া ঠিকভাবে করেননি। সামিন কিছু না বলে কফি বানাতে মনোযোগী হয়ে ওঠে। আলো উঠে দাঁড়ায়। রুমটা পুরো অগোছালো হয়ে আছে। বিছানার উপরে কিছু শপিং ব্যাগ। সেগুলো হাতে তুলে নিয়ে সামিনের দিকে তাকিয়ে বলে, এসব কি আবার শপিং? আমি করিনি। সেদিন নাফিস আন্টিকে যে গিফট দিয়েছিলে তার জন্য রিটার্ন গিফট পাঠিয়েছে। আলো কৌতূহলী হয়ে শপিং ব্যাগ থেকে গিফটটা বের করে। সামিন 2 হাতে দুটো কফির মগ নিয়ে এগিয়ে আসে। গিফট দেখে আলো ওর রানীর মাটিতে মিশে যেতে ইচ্ছা হলো। সামিন হতভম্ব হয়ে আলোর হাতের দিকে তাকিয়ে আছে। আলো লজ্জায় নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না। নড়াচড়া তো দূরের কথা। হাত থেকে নাইটিটা পুনরায় শপিং ব্যাগে ভরে চুপচাপ বিছানায় রেখে দেয় আলো। সামিন বিড়বিড় করে বলে, এসব আমি কিনিনি, বিশ্বাস করো। আলো চুপ করে নিজের একটা শাড়ি বের করে ওয়াশরুমে ঢুকে। সামিন নিজের হাতের কফি মগ দুটোর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ বোকার মতো। তারপর চেঁচিয়ে ওঠে, কফিটা খেয়ে তারপর লজ্জা পেতে। দীর্ঘ সময় ধরে আলো শাওয়ার নিয়ে তারপর ওয়াশরুম থেকে বের হয়। সামিন বিছানা থেকে শপিং ব্যাগগুলো সরিয়ে রেখেছে। কফির মগ দুটো টেবিলের উপর রাখা। বিছানা ঠিকঠাক করে সামিন জানালার বাইরে দৃষ্টি রাখে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। ঘাট ঘুরিয়ে আলোকে দেখে সে থমকে যায়। হালকা গোলাপি রঙের শাড়িতেই ভেজা চুলের লাজুক মুখটা বড্ড টানছে সামিনকে। আলো এক পলক কফির মগের দিকে তাকিয়ে নিচু গলায় সামিনকে বলে, নতুন করে বানিয়ে দিই। সামিন কোনো কথা বলে না, চুপচাপ আলোকে দেখছে। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। সামিন বিরস মুখে সেদিকে তাকায়। কি সুন্দর, ভয়ঙ্কর রোমান্টিক আবহাওয়া। এটা হচ্ছে বউকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমানোর আবহাওয়া। কিন্তু তাতে তার কি? ওই মেয়েটা তো ভুল করে তার বুকে আসে সজ্ঞানে নয়। আলো ইলেকট্রিক কেটলিতে পানি ফুটতে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎ সামিনের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে যায়। আজ ওই আসিয়া তাকে আবারও জড়িয়ে ধরবে। কিছুক্ষণ ঠোঁট টিপে হেসে নিয়ে বেশ শব্দ করেই বলে ওঠে, তেলাপোকা। আলো ঘুরে তাকায় সামিনের দিকে।
সামিন ভাবলো হয়তো এক্ষুনি আসিয়া এসে তার বুকে হুমড়ি খেয়ে পড়বে, কিন্তু সে গুড়ে বালি। আলো পা থেকে ঘরে পরার চপ্পল খুলে হাতে নিয়ে এদিক ওদিক তাকিয়ে বলে, কোথায় তেলাপোকা? সামিন আলোর দিকে বিরস মুখে তাকিয়ে আছে। আলো বলতে থাকে, কোথায় তেলাপোকা? কয়েক মুহূর্ত চুপ থেকে সামিন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, স্ত্রী হবার দ্বিতীয় শর্ত হলো তেলাপোকার কথা শুনলে ছুটে এসে স্বামীকে জড়িয়ে ধরতে হয়, হাতে চপ্পল তুলে নিতে হয় না। আলো সামিনের দিকে তাকায়। সবটা বুঝতে পেরে হাত থেকে চপ্পল ফেলে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সামিন তার দিকে ধীরে ধীরে এগিয়ে যায়, মনে মনে বলতে থাকে, ওভাবেই মাথা নিচু করে রাখো আসিয়া, আমার দিকে ভুল করেও তাকাবে না। আমি ভয়ঙ্কর কিছু করে ফেলবো, তবে কোনো পবিত্র অপরাধ। আলো যেন সামিনের ব্যাকুলতা শুনতে পেল। সে চোখ তুলে তাকায় না সামিনের দিকে। আলোর অনেকটা কাছে গিয়ে সামিন ফিসফিসিয়ে বলে ওঠে, ভয় হচ্ছে? ভয় পাওয়ার কিছু নেই আসিয়া, আমাদের বাসর হবে বাংলাদেশে, আমার নিজের ঘরে, এই সিঙ্গাপুরে নয়। সবকিছু সাজিয়ে হবে আমাদের বাসর, আমার ঘরটাকে সাজিয়ে এবং আমার বউটাকেও। আলো চুপ করে দাঁড়িয়ে থেকে নিজের শাড়ির আঁচল চেপে ধরে রেখেছে। তার সামনে দাঁড়িয়ে থাকা ছটফটে এই পুরুষটি তাকে কথা শুনিয়ে লজ্জা দিয়ে মেরে ফেলবার পরিকল্পনা করছে সম্ভবত। সামিন আলোর মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, হুম, চোখ নামিয়ে রাখো। চোখ তুলে তাকাবে না আজ। আলো চোখ নামিয়ে রাখে। সামিন কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলে, একটা গান শুনবে? আলো চুপ করে থাকে। সামিন ফিসফিসিয়ে গাইতে শুরু করে, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা। আলো আবারও সামিনকে থামিয়ে দিয়ে নিচু স্বরে বলে, খুব বাজে গান করেন আপনি। সামিন হেসে ফেলে। চুপচাপ আলোকে কিছুক্ষণ দেখে ইলেকট্রিক কেটলি সুইচ অফ করে রাখে। তারপর মৃদু স্বরে আলোকে বলে, কফি খেতে হবে না, চুপচাপ নিজের বিছানায় গিয়ে চাদর টেনে শুয়ে পড়ো, ভুল করেও আমার দিকে তাকাবে না, একদমই না। আলো বাধ্য মেয়ের মতো বিছানায় গিয়ে শুয়ে পড়ে ওপাশ ফিরে, গায়ে চাদর টেনে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে সামিন বিরক্ত ভঙ্গিতে জানালার দিকে তাকায়। এই বৃষ্টি শেষ হচ্ছে না কেন? অদ্ভুত। ওই মেয়েটা আপনার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? সামিন ম্যাগাজিন থেকে চোখ তুলে আলোর দিকে তাকায়। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলে, স্ত্রী হবার তৃতীয় শর্ত হচ্ছে বোকা বোকা কথা বলে স্বামীর মাথার খুলি গরম করে দেয়া, যেটা তুই খুব ভালোভাবে করতে জানো। ওই মেয়েটা আমার দিকে কেন তাকিয়ে আছে, কেন তা আমি কি করে জানবো? ওকে জিজ্ঞেস করো। আলো মুখ ভার করে ফেলে। সামিন ম্যাগাজিন রেখে আলোর দিকে তাকিয়ে বলে, কি হয়েছে, সমস্যা কোথায়? মুখ ভার করে ফেললে কেন? আলো ঠান্ডা গলায় জবাব দেয়, স্ত্রী হবার চতুর্থ শর্ত হচ্ছে স্বামী ধমক দিয়ে কথা বললেই তার সাথে আর কথা না বলা, যেটা আমি অনেক ভালো করে করতে পারি, দেখবেন? সামিন হেসে ফেলে। আলোর হাত মুঠি করে ধরে বলে, না, দেখতে চাই না, মাফ করুন। আচ্ছা বলছি, ওই মেয়েটা আমার দিকে ওভাবে কেন তাকিয়ে আছে? আসলে ও আমার প্রাক্তন, তাই আমাকে দেখে ওই পুরনো দিনের কথা সব মনে পড়ে গিয়েছে। আলো সামিনের থেকে হাত ছাড়িয়ে নিয়ে তার দিকে তাকিয়ে থাকে। সামিন হাসতে থাকে। কিছুক্ষণ চুপ করে থেকে বলে, স্ত্রী হবার পঞ্চম শর্ত হচ্ছে স্বামী যখন চুপ করে থাকতে বলবে, স্ত্রী তখন চুপ করে থাকবে। এখন তুমিও চুপ করে থাকো। ট্রেনে ওঠার পর থেকে আজগুবি সব প্রশ্ন করেই যাচ্ছ, এখন থামো, আমরা একটু পরে বাংলাদেশে পৌঁছে যাব। ঘরে ঢুকে আলো চারিদিকে ভালো করে দেখতে থাকে। ঘরটাকে আজ অন্যরকম লাগছে। নতুন রং করানো হয়েছে, আসবাবপত্র এদিক সেদিক করা হয়েছে। ঈশিতা পেছন থেকে বলে, দেখছো কি ভাবি? আলো মাথা ঘুরিয়ে বলে, ঘরটা এমন রং করা হয়েছে কেন? আগের রংটা তো একেবারে নতুন ছিল। কি জানি, ভাইয়া ফোন কেন? মেজু ভাইয়াকে বলেছে ঘরটা রং করিয়ে রাখতে। আলো অবাক হয়ে সবকিছু দেখতে থাকে। আগের থেকে বেশ ভালো লাগছে ঘরটা। নিজের জিনিসপত্র গুছিয়ে রাখতে রাখতে ঈশিতাকে বলে, তোমার গিফট পছন্দ হয়েছে? ঈশিতা মাথা নাড়ায়। আলো নিচু স্বরে বলে ওঠে, তোমার ভাইয়া কোথায় গিয়েছেন? বাড়িতে ঢুকে 5 মিনিটও বসলেন না। ভাইয়া কোথাও গিয়েছে এটা এখনো আমাদের কাছে জিজ্ঞেস করতে হচ্ছে কেন? উল্টো আমরাই তো তোমাকে জিজ্ঞেস করার কথা, ভাইয়া কোথায় গিয়েছে। আলো চুপ করে থাকে। ঈশিতা বলে, ভাইয়া পার্টি মিটিংয়ে গিয়েছে, জরুরি আলোচনা। দুপুরে ফিরবেন না? সেটা তো জানি না, তুমি জিজ্ঞেস করো। আমি? হ্যাঁ তুমি। আলোর দিকে তাকিয়ে কথাটা বলে ঈশিতা আবারও বলতে থাকে, অনেক তো ভাইয়ার পরীক্ষা নিলে, এখন তুমি পরীক্ষা দাও। তুমি বউ হিসেবে কতটা উপযুক্ত?
আলো লাজুক মুখটা নামিয়ে রাখে। ঈশিতা আলোর ফোন থেকে সামিনের নাম্বার ডায়াল করে বলে, এই নাও কথা বলো। 2 বার রিং হতে সামিন ফোনটা রিসিভ করে গম্ভীর কণ্ঠে বলে, বলো। কোথায় আপনি? মিটিংয়ে। দুপুরে ফিরবেন না? না, রাতে ফিরবো। দুপুর এখানে খাবো, বিকেলে প্রেস ক্লাবে যেতে হবে, রাতেও সম্ভবত খেয়ে আসবো। আলো কি বলবে আর বুঝতে পারছে না, তার মাথায় আসছে না। ঈশিতা আলোর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, ভাইয়াকে বলো তুমি আপনাকে খুব মিস করছি, আমার মনটা কেমন করছে। আলো ঈশিতাকে চোখ রাঙানি দেয়। ঈশিতা মুখে ওন্না চেপে হাসছে। সামিন আলোর ফোন পেয়ে অসম্ভব খুশি হয়েছে, কিন্তু অনেক সিনিয়র পার্সন আশেপাশে রয়েছে, তাই একটু ভালো করে কথাও বলতে পারছে না, শুধু মুখে হুহা করে যাচ্ছে। আলো বলতে থাকে, ঈশিতা আপু আপনাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে বলেছে, একসাথে ক্রিকেট ম্যাচ দেখতে। আর তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলবে না? সামিন জানতে চায়। আলো ঠান্ডা গলায় বলে, না, আমি তো ক্রিকেট খেলা দেখি না। সামিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে, তোমার ঈশিতা আপুকে বলে দিও আমি তাড়াতাড়ি বাড়ি ফিরবো। আর তোমার ঈশিতা আপুর বড় ভাবিকেও বলে দিও সে যেন গোলাপি রঙের শাড়িটা পরে থাকে। আলোর মুখটা লাল হয়ে যায় লজ্জায়। ঈশিতা আর চোখে তাকিয়ে বলে, কি বলবে ভাইয়া, আই লাভ ইউ বলেছে? আলো মাথা নাড়ায়। তাহলে বলা যাবে না। অস্ফুট স্বরে বলে আলো ছুটে ঘর থেকে বের হয়। পার্টির মিটিং শেষ করে কবির আলমগীর সামিনকে কাছে ডাকে। সামিন গিয়ে তার পাশের চেয়ারে বসতেই কবির আলমগীর বলে ওঠে, সরকারি ফান্ড সিন্ডিকেটের ব্যাপারটা মনোয়াট। তোমার শ্বশুর মিথ্যা তথ্য দিয়ে নিউজ লিখেছেন। বানোয়াট নাকি সত্যি সেটা তো উনি লেখেননি, উনি তো খবরটা তুলে ধরেছেন আঙ্কেল। জনগণের মুখে যা শুনেছে, স্কুলটা অনেক বছর ধরে নির্মাণাধীন পড়ে আছে। খুব শ্বশুর ভক্ত হয়েছে দেখেছি। এতে যে তুমিও ফেসে যেতে পারো সেটা জানো। নেবে তুমি অপবাদ। দলের সুবিধা নিলে কিন্তু দলের অপবাদও মাথা তুলে নেবার সাহস থাকতে হয়। সামিন কবির আলমগীরের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, প্রথমত উনি শুধু আমার শ্বশুর নয়, একজন সাংবাদিক। দ্বিতীয়ত আমি এমন কোনো কাজ করিনি যাতে আমি ফেসে যাব। তৃতীয়ত দল করলে দলের অন্যায় সমর্থন করার মতো ছেলে আমি নই আঙ্কেল। কবির আলমগীর সামিনের দিকে তাকিয়ে থাকে। ছেলেটা বরাবরই বেপরোয়া, এখন যদি এর খামখেয়ালির জন্য পার্টি ফেসে যায় সেটাই কবির আলমগীরের ভয়। সে নিচু স্বরে বলে, আরে অন্যায় সমর্থন করতে কে বলেছে তোমাকে? তুমি শুধু তোমার শ্বশুরকে বলবে। অযথা এত লেখালেখি যাতে এতে কত শত্রু তৈরি হয় বলো তো। সামিন ম্লান হাসে, তারপর বলে, আমি আছি, শত্রু হলে আমি উপড়ে ফেলতে জানি আঙ্কেল, এটা বিশ্বাস করেন তো? আপনি অযথা চিন্তা করবেন না, অন্যায় তো আর আপনি করেননি। কলিং বেলের আওয়াজে ঋতু দরজা খুলে দেয়। সামিন হাসি দিয়ে বলে, ইহান ঘুমিয়েছে? ঋতু মাথা নাড়ায়। সামিন এদিক ওদিকে তাকিয়ে আলোর উপস্থিতি পর্যবেক্ষণ করতে থাকে। আলো লিভিং রুমে নেই, নিশ্চয়ই খেয়ে দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। আসলে সামিন একটু বেশি বেশি আশা করে ফেলছে মেয়েটার থেকে। নিজের মাকে যেমন দেখে আসছে, ঋতুকে যেমন দেখে আসছে, তাতে সে ভেবেছিল বউ মানুষ বুঝি এমনই হয়। আলোর মতো অলস বউ যে পৃথিবীতে থাকতে পারে তা সে বুঝতে পারেনি। ঋতু সামিনের হাতে শপিং ব্যাগটার দিকে তাকিয়ে বলে, কি এটা? সামিন মুচকি হাসে। ঋতু হেসে বলে, বুঝেছি, ভাবির জন্য। সামিন লাজুক মুখটা নিয়ে উপরে চলে যায়। ছোট ভাই বোনগুলো এভাবে লজ্জা দিলে সে কোথায় যাবে? ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখে বিছানায় কেউ নেই। তাহলে সম্ভবত বারান্দায়। জোরে জোরে শব্দ করে আলমারি খুলে টি শার্ট বের করে, শব্দ করে ওয়াশরুমে দরজা খুলে। আলো রানীর কোনো পাত্তা নেই। আলো বারান্দায় দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখছিল। আজ আকাশে এত বড় একটা রূপালী চাঁদ। শব্দ পেয়ে সে বুঝতে পেরেছে সামিন এসেছে। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে সে হেঁটে নিচতলায় চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে সামিন বারান্দায় উকি দেয়। বারান্দায় কেউ নেই। ঘুরে দাঁড়াতেই দেখে আলো দাঁড়িয়ে আছে, তার হাতে একটা গ্লাসে মিন্ট লেমন। সামিন আলোর হাতের গ্লাসটার দিকে তাকিয়ে বলে, মুখে ছুঁড়ে মারবে নাকি? আলো হেসে ফেলে। মিন গ্লাসটা নিয়ে চুমুক দেয় তাতে। আলোকে এক পলক দেখে নিচু স্বরে বলে, ঈশিতার বড় ভাবিকে গোলাপি রঙের শাড়ি পরতে বলা হয়েছিল। আলো অন্যদিকে ফিরে বলে, আপনি বললেই শেখ শুনবে কেন? সামিন শীতল চোখে আলোর দিকে তাকিয়ে আছে। আলো বলতে থাকে, ক্রিকেট ম্যাচ দেখতে যাবেন না? ইলহাম ভাইয়া আর ঈশিতা আপু অপেক্ষা করছে আপনার জন্য দোতলার লিভিং রুমে। আপনি যান, আমি ঘুমিয়ে পড়ছি। দরজাটা চাপিয়ে রেখে যাবেন। সামিন কিছুক্ষণ আলোকে দেখে দরজার কাছে যায়, তারপর দরজার সিটকিনি তুলে ঘুরে দাঁড়ায়। আলো মাথা নিচু করে রেখেছে। সামিন আলোর দিকে এগিয়ে যায়, তারপর নিচু স্বরে বলে, দোতলার লিভিং রুমে আমার জন্য কেউ অপেক্ষা করে বসে নেই। আমার জন্য সম্ভবত দোতলার দক্ষিণ পাশের এই ঘরটাতে কেউ অপেক্ষা করেছিল। আলো অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলে, মিথ্যা কথা, কেউ অপেক্ষা করেছিল না। কেউ ছিল না?
সামিন আলোর দিকে খানিকটা ঝুঁকে জিজ্ঞাসা করে। আলো মাথা নাড়ায়। সামিন বলে ওঠে, ঠিক আছে, আমি লিভিং রুমে যাচ্ছি। আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, দেখতে হবে। তুমি ঘুমিয়ে পড়ো। সামিন ঘুরে দাঁড়াতে আলো তার হাত টেনে ধরে। ঘাড় ঘুরিয়ে আলোকে দেখে মাথা নিচু করে রেখেছে। সামিন বলে, কথায় কথায় মাথা নিচু করে ফেলো কেন? আপনি তো এটাই পছন্দ করতেন, আপনার বউ মাথা নিচু করে থাকবে। সামিন হাসে। বিছানা থেকে একটা শপিং ব্যাগ আলোর হাতে দিয়ে বলে, এটা পরে আসো, তোমার পছন্দের লাল শাড়ি। আলো কাপা কাপা হাতে ব্যাগটা নিয়ে নেয়। সামিন অবাক হয়ে বলে, এভাবে কাঁপছো কেন? আলো একচুটে শাড়িটা নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। সামিন চুপচাপ বসে থাকে। কিছু সময় পরে আলো শাড়িটা পরে বের হয়। শব্দ পেয়ে সামিন ঘুরে তাকাতেই থমকে যায়। আলো ওয়াশরুমের দরজার বাইরে চুপচাপ দাঁড়িয়ে আছে। সামনে এগোনোর মতো শক্তি যেন সে খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ তার মুখের দিকে সামিন তাকিয়ে থেকে উঠে দাঁড়ায়। আলোর কাছে এসে নিচু স্বরে বলে, কোলে তুলতে হবে? আলোর ইচ্ছে করছে এই লোকটাকে খুব করে বকে দিতে, ইচ্ছে করে লজ্জা দিচ্ছে আলোকে। সামিন আলোর নীরবতা দেখে বাঁকা হাসি এসে আলোকে পাজাকোলা করে তুলে নেয়। আলো জমে যায় এক অদ্ভুত অনুভূতিতে। চোখ তুলে মানুষটার দিকে তাকাতে পারছে না সে। বিছানায় বসিয়ে দিয়ে আলমারি খুলে আলোর গয়নাগুলো এনে আলোকে নিজের হাতে পরিয়ে দিতে দিতে বলে, তুমি অনেক ভালো বউ আমি অনেক ভালো বউ সাজাতে পারি, দেখবে তুমি নিজেই নিজের থেকে চোখ সরাতে পারবে না। তা কজন বউ সাজিয়েছেন যে এত ভালো অভিজ্ঞতা? নিচু স্বরে বলে আলো। সামিন হাসে। আলোর গলায় একটা হার পরিয়ে দেয়। আলো বলতে থাকে, এত দেরি করে ফিরলেন যে? তোমাকে দিয়ে একটু অপেক্ষা করাতে ইচ্ছে হলো। আমার বইয়ে গিয়েছে আপনার জন্য অপেক্ষা করতে। ঘুম আসছিল না দেখে পূর্ণিমার চাঁদ দেখছিলাম। সামিন কয়েক পলক আলোর দিকে তাকিয়ে থেকে উঠে দাঁড়ায়। আলো বলে, কোথায় যাচ্ছেন? একটা অতি গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। আলমারি খুলে কোলবালিশ বের করে একটা কাঁচি দিয়ে কেটে সমস্ত তুলা বের করে ফেলে। আলো হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ক্ষণবাদে বলে ওঠে, এসব কি করছেন? মাথা ঠিক আছে আপনার? তুমি বুঝবে না, এটা আমার জীবনের চরম শত্রু। সামিন ইয়াসার মির্জার শত্রুর শেষ রাখে না। এটাকে কেটে টুকরো টুকরো করার আমার অনেক দিনের ইচ্ছা। আসিয়া, তুমি বাধা দিও না। কোলবালিশটাকে ছিন্ন ভিন্ন করে আলমারির মধ্যে ছুঁড়ে ফেলে রাখে। আলো হতভম্ব হয়ে বসে থাকে। এই লোকটা তো পাগল কেন? সামিন গিয়ে আবারও আলোর মুখোমুখি বসে। আলো অস্ফুট স্বরে বলে, আপনি পাগল? তুমি বানিয়েছো? মুগ্ধ চোখে আলোকে দেখতে থাকে সামিন। আলো নিচু স্বরে বলে, আজকের চাঁদটা খুব সুন্দর, দেখবেন? সামিন নকল হাই তোলার ভান করে বলে। আমারও তো ফালতু সময় নেই, আগে নিজের চাঁদটাকে দেখি। আলো অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। সামিন দীর্ঘ সময় তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এতটা সুন্দর না হলেও পারতে, আমার বুকে যন্ত্রণা হচ্ছে খুব। আলো মাথা নিচু করে ফেলে। সামিন আলোর হাত টেনে নিজের কাছে নিয়ে হাতে চুমু খায়। যত সময় যাচ্ছে আলোর হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। ভয় হচ্ছে খুব, পানি তৃষ্ণা পাচ্ছে। বাতির কৃত্রিম আলোয় আলোর মুখটা আরো বেশ কিছুক্ষণ দেখে সামিন ঘরের বাতি নিভিয়ে দেয়। আধো অন্ধকারে আলো টের পেল তার স্বামী তাকে বুকে টেনে নিয়েছে। সে টের পেল এখন তার কোনো ভয় করছে না, বরং নিজেকে খুবই নিরাপদ মনে হচ্ছে এই বুকে। সামিন ফিসফিসিয়ে বলে ওঠে, ভালোবাসি আসিয়া। আলো নিশ্চুপ। সামিন বলতে থাকে, তুমি? আলো কোনো সাড়া দেয় না। সবকিছুর জবাব যে মুখে দিতে হবে এমন তো কোনো কথা নেই। সামিন তাকে বুক থেকে আলগা করে উঠে গিয়ে খোলা জানালাটা বন্ধ করে দিয়ে আসে। ঘরটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গিয়েছে। আলো কাপা কাপা গলায় বলে, অন্ধকার করে দিলেন যে? আলোকে টেনে নিজের কাছে নিয়ে সামিন ঘোর লাগা কণ্ঠে বলে, অন্ধকার কোথায়? আমার কাছে তো আমার আলো আছে। আলো কিছু বলে না আর সামিন বলতে থাকে, এই রাতটা একান্তই আমার। আমি চাই না তোমার ওই স্টুপিড ধূসর রঙের চাঁদটা তার আলো দিয়ে আমাকে বিরক্ত করুক। আজ আমি কারো বিরক্ত মেনে নেব না। কেউ নাক গলাবে না আমাদের মাঝে। কাউকে বরদাস্ত করব না আমি, ওই পূর্ণিমার চাঁদকেও না। আলো তখনই চুপ হয়ে যায়। ধীরে ধীরে সে টের পায় সে আচ্ছন্ন হয়ে যাচ্ছে তার স্বামীর ভালোবাসায়। পুরুষালীর প্রতিটা স্পর্শে শুধু কামনা নয়, বরং মিশে আছে একজন স্ত্রীর প্রতি একজন স্বামীর স্নেহ, দরদ, সম্মান এবং সীমাহীন ভালোবাসা। চোখ মেলে আবিষ্কার করলো কেউ একজন তাকে আগলে ধরে রেখেছে। এমনভাবে আগলে ধরে রেখেছে যেন আলো পালিয়ে যাবে, তাই সে তাকে ধরে রেখেছে। তার থুতনি ঠেকেছে আলোর মাথায়। নড়াচড়ার চেষ্টা করতে গিয়েও করে না আলো। নিচু স্বরে বলে, শুনছেন? আমি চোর নই, ছেড়ে দিন, পালাবো না। সামিন সম্ভবত গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। আলো নিজেকে ছাড়িয়ে নিতে গিয়েও ছাড়িয়ে নেয় না। বেশি নড়লেই ওই লোকটা উঠে যাবে, জ্বালাতে শুরু করবে আলোকে। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছে না আলো। এখন রাত কত? ফজর হতে কত দেরি? হুট করেই ঘুমটা ভেঙে যাওয়াতে মুশকিল হলো। রাতে আলোর যদি একবার ঘুম ভেঙে যায় তাহলে দু চোখে আর ঘুম আসে না।
একা একা কতক্ষণ জেগে থাকবে এখন? আজান কেন দিচ্ছে না? ওঠার জন্য একটা বাহানা তো চাই। হঠাৎ করে টের পেল সামিন তাকে আরো শক্ত করে ধরে ফেলেছে। ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে, বাহানা খুঁজছে উঠে পড়ার? এখনো আজান দেয়নি, আরো আধা ঘন্টা পর দেবে। আলো চমকে উঠে অবাক হয়ে বলে, আলো আপনি কিভাবে বুঝলেন? অন্ধকারের সময় দেখলেন কিভাবে? ঘড়ির ঘন্টার শব্দে এখন সম্ভবত 4:30। যখন ঘন্টা বাজছিল তুমি ঘুমাচ্ছিলে। আপনি জেগেছিলেন? চুপ হয়ে যায়। সামিন বলতে থাকে, স্ত্রী হবার ষষ্ঠতম শর্ত জানো আসিয়া? না। আলো অস্ফুট স্বরে জবাব দেয়। সামিন আলোর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, স্বামী ভালোবেসে আগলে ধরলে, আটকে রাখলে, আনন্দের সাথে তার বুকে বন্দিনী হয়ে যাওয়া। আমাকে বন্দিনী করেছেন? তুমি বুঝতে পারোনি? বন্দিনী করে কি করবেন? ভালোবাসতে হাসতে জীবনটা অতিষ্ঠ করে দেব তোমার। অন্ধকারে সামিন দেখলো না লজ্জায় লাল হয়ে যাওয়া আলোর মুখটা। নিচু স্বরে আলো বলে ওঠে, ওসব নেতারা প্রথম একটু ঢপ দেয়, এই করব সেই করব, তারপর ক্ষমতায় গেলে নাকে সরিষার তেল লাগিয়ে ঘুমায়। সামিন ফিক করে হেসে ফেলে। কাছের মসজিদে আজান দিয়ে দিয়েছে। আজান শেষ হলে সামিন বলে ওঠে, স্ত্রী হবার সপ্তম শর্ত শুনবে? শুনবো, নামাজ আদায় করে শুনবো। আপনি কি অনুগ্রহপূর্বক আমার গা থেকে আপনার 2.5 কেজির হাতটা সরাবেন মেয়র সাহেব? আপনার ভালোবাসার ওজন সইতে পারবো, ওই হাতের নয়। শাড়ির আঁচল কোমরে গুজে দৌড়ে দৌড়ে কাজ করছে আলো। সবাই রান্নাঘরের দরজায় উকি দিচ্ছে। সিতারা আর ফুলির মা একে অপরের মুখ চাওয়াচাই করছে। ঋতু চেঁচিয়ে বলে, ভাবি পারবে না একা তুমি? আজ অনেকজন আসবে নাস্তা করতে, এতজনের খাবার তুমি একা একা কিভাবে তৈরি করবে? পারবো আমি। ঠান্ডা গলায় বলে আলো। ঋতু আর কথা বাড়ায় না। এই মেয়ে কারো কথা শোনার মেয়ে নাকি? অযথাই কথা খরচ। টেবিলে রুটির বাটি, সবজি, ডিমের পোচ সাজিয়ে রেখে আলো কোমর থেকে আঁচল সরিয়ে ডান কাঁধে টেনে দোতলায় চলে আসে। সামিন তখনও ঘুমাচ্ছে। আলো বিড়বিড় করে বলে ওঠে, রাতের রং করে জেগে থেকে এখন মটকা মেরে ঘুমোচ্ছে। ঢং করে জেগে থাকিনি। আলো চমকে উঠে সামিনের দিকে তাকায়। সামিন চোখ বন্ধ করে বলতে থাকে, বউকে প্রথম জড়িয়ে ধরে ঘুমানোর যে আনন্দ, সেই আনন্দে আমার ঘুমটাই কেটে গিয়েছে। তোমাকে এই অনুভূতি বলে বোঝাতে পারবো না আসিয়া। এই অনুভূতি বুঝতে গেলে তোমাকে পুরুষ হতে হবে। আলো চুপচাপ জানালার পর্দা সরিয়ে জানালা খুলে দেয়। বাইরের মিঠা রোদ এসে সামিনের মুখে পড়ে। আলো নিচু স্বরে বলে, আপনার ছেলেরা এসে বসে আছে আপনার সাথে নাস্তা করব বলে, আর আপনি এখানে শুয়ে শুয়ে বাজে বকতে থাকুন। সামিন উঠে বসে, চোখ ডলে আলোর দিকে তাকায়। আলোর পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে, খুব চেষ্টা করছো চাল চলনে গিন্নি গিন্নি ভাব ফুটিয়ে তুলতে, কিন্তু হচ্ছে না। তুমি ঋতুর কাছ থেকে কিংবা আমার শাশুড়ির কাছ থেকে ট্রেনিং নিও। আলো দাঁড়িয়ে থাকে। সামিন উঠে আলোর দিকে এগিয়ে এসে তার গালে একটা হাত বুলিয়ে বলে, এখন অনেক কিছু শেখা বাকি আছিয়া, গ্রো আপ। তারপর হুট করে আলোর কপালে একটা চুমু খায়। সিতারা এসে ঘরের দরজায় দাঁড়িয়ে বলে, আসবো ভাবি? এসো। আলো সামিনের থেকে দূরে সরে দাঁড়িয়ে সিতারাকে আসতে বলে। এত তুলো পড়ে আছে কেন ভাইজান পুরো ঘরে? প্রশ্নটা করে সে আলমারি খুলতে যায়। সামিন থামিয়ে দিয়ে বলে, আলমারি খুলিস না সিতারা, ভাইজান ওখানে একটা লাশ পড়ে আছে। গম্ভীর কণ্ঠে বলে সামিন। আলো কপাল কুঁচকে সামিনকে থামিয়ে সিতারাকে বলে, কিছু না সীতারা আপা, মজা করছে, তুমি তোমার কাজ করো। নাস্তার টেবিলে পিনপতন নীরবতা বিরাজ করছে। সবাই সামিনের দিকে তাকিয়ে আছে খুবই কৌতূহলী হয়ে। সামিন দলের ছেলেদের দিকে তাকিয়ে বলে, আমাকে এভাবে কেন দেখছিস? কেউ কোনো জবাব দেয় না। সামিন রুটি ছিঁড়ে সবজি নিয়ে মুখে পুরে সবার দিকে তাকায়। এইবার সে বুঝতে পেরেছে সবাই খাওয়া দাওয়া রেখে কেন তার দিকে তাকিয়ে আছে। সামিন খাবারটা না পারছে ফেলতে, না পারছে গিলতে। আলো রান্নাঘরে চলে যায়। সামিন মুখ থেকে খাবারটা ফেলে দিয়ে ছেলেদের গম্ভীর কণ্ঠে বলে ওঠে, সবসময় তরকারিতে লবণ থাকতে হবে এমন তো কোনো কথা নেই। বাংলাদেশের সংবিধানের কোথাও লেখা আছে তরকারিতে লবণ দিতেই হবে? লবণ ছাড়াও বেশ খাওয়া যায়। তৌফ উসখুস করছিল। হুট করেই বলে ওঠে, আপনি কেন থুতু মেরে ফেলে দিলেন ভাই? আলো আরো এক বাটি সবজি নিয়ে এসে সবার মুখের দিকে তাকায়। অবাক হয়ে বলে, খাচ্ছেন না কেন আপনারা? সব তো সেভাবেই আছে। সামিন আলোর দিকে তাকিয়ে বলে, তুমি ওদের জন্য চা বানাতে বলো, ওরা এখন আর কিছু খাবে না। আলো বোকার মতো সবার দিকে তাকাচ্ছে। সবাই আলোর দিকে তাকিয়ে মুচকি হাসে। তারপর উঠে লিভিং রুমে চলে যায়।
আলো সামিনের দিকে তাকায়। সামিন মৃদু হেসে বলে, স্ত্রী হবার সপ্তম শর্ত হচ্ছে স্বামীর জন্য কিছু রান্না করলে আগে নিজে লবণ চেখে দেখা। আলো হতভম্ব হয়ে বলে, লবণ বেশি হয়েছে? তোমার মাথায় যেমন ব্রেন নেই তেমন রান্নায়ও লবণ নেই। সামিন মজার ছলে ফিসফিসিয়ে কথাটা বলে চলে যায়। টেবিলের উপর স্তূপ করে রাখা আলোর বই কোমরে হাত দিয়ে বইগুলোর দিকে তাকিয়ে আছে সে। সামিন গিয়ে পেছন থেকে আলোকে জড়িয়ে ধরে বলে, কি ব্যাপার, কি ভাবছো? আজ কোন কোন ক্লাস বুঝতে পারছি না, ইউনিভার্সিটি যাব। হিয়াকে ফোন করে জেনে নাও। খোপা বাঁধো, যাব। ভালো বলেছেন, ওকেই ফোন করে দেখি। আলো ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সামিন দেখতে থাকে আলোকে। একটা গাঢ় নীল রঙের শাড়ি পরেছে, চুলে একটা লম্বা বেনি। সামিন কাছে গিয়ে বেনি খুলে দেয়। আলো ফোন রেখে অবাক হয়ে সামিনকে বলে, খুললেন না কেন? খোপা বাঁধো। আচ্ছা, আপনার কাজ নেই? আজ পার্টি অফিসে যাবেন না? যাব, তোমাকে ইউনিভার্সিটি নামিয়ে দিয়ে। আলো চুলে খোপা বেঁধে নিতে নিতে বলে, নামিয়ে কেন দিতে হবে? আমি কি বাচ্চা? হ্যাঁ, ইহানের বয়সী না, তবে ইহানের মতো আদুরে আমার কাছে। আপনার আহ্লাদ দেখে আমার হাড় জ্বলে যাচ্ছে। ওসব আপনার ভাই বোনদের সাথে দেখান। আমি একা একা যাব ভার্সিটিতে। মোড়ের মাথায় নওশিন আর শ্রাবণী অপেক্ষা করছে আমার জন্য। সামিন এক হাত দিয়ে আলোকে আগলে ধরে নিজের কাছে টেনে নিয়ে বলে, এখন এমন ধূর্ছাই করছো তো, যখন থাকবো না তখন? সামিনের মুখ চেপে ধরে আলো তার দিকে শীতল চোখে তাকিয়ে আছে। কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে অস্ফুট স্বরে বলে, কি হচ্ছে এটা? এত জঘন্য টাইপের মজা কেন করতে হবে? সামিন আলোর হাত সরিয়ে নিয়ে হাসতে থাকে। আলো আলমারি থেকে সামিনের পাঞ্জাবি বের করে বিছানার উপর রাখতে রাখতে বলে। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আজ ও বাড়িতে যেতে চাচ্ছি আমি ক্লাস শেষে। আজান আয়াতের গিফট গুলো দিয়ে আসবো। হ্যাঁ যাবে, অসুবিধা কোথায়? সামিন আলোর দিকে তাকায়। আলো নিচু স্বরে বলে, আজ রাতটা দাদির কাছে থাকবো, ফিরবো না এই বাড়িতে। 2 দিন থাকবো ওইখানে। সামিন আলোর দিকে তাকায়। আলো নিচু স্বরে বলে, কেন থাকবে না? তোমার ইচ্ছে হলে অবশ্যই থাকবে, আমার কোনো অসুবিধা নেই। কয়েক মুহূর্ত সময় নিয়ে সামিন বলে। আলো ভেবেছিল সামিন বলবে সেও যেতে চায়, কিন্তু সামিন বলেনি। আলো ভাবলো হয়তো তার এখানে খুব কাজ আছে, নয়তো সামিন যেতে চাইতো। সামিনের ফোন বেজে ওঠে হঠাৎ। ইসমাম ফোন দিচ্ছে। ফোনটা রিসিভ করে বারান্দায় চলে যায়। কিছুক্ষণ পরে মুখ হাসি হাসি করে ঘরে ঢুকে আলো বলে, হঠাৎ এত খুশি? ইসমাম আসছে। আনন্দের সাথে বলে সামিন। আলো সামিনের দিকে তাকিয়ে আছে, তার চোখে মুখে অস্বস্তি। সামিন হঠাৎ আলোকে বলে ওঠে, 1 মিনিট দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেখাই। আলো দাঁড়িয়ে পড়ে। সামিন তার ফোন থেকে 2টো মেয়ের ছবি বের করে আলোকে দেখিয়ে বলে। আলো অবাক হয়ে সামিনের হাতের দিকে তাকিয়ে আছে। অস্ফুট স্বরে বলে, এরা কারা এরা? আগে বলো। আলো ছবি দুটোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা মেয়েকে দেখিয়ে বলে, এই মেয়েটা। ঠিক বলেছ, আমারও এটাই মনে হয়েছে, এটাই বেস্ট হবে ইসমামের জন্য। আলো অবাক হয়ে বলে, ইসমামের পাত্রী? আরো কয়েকজন দেখেছি, এবার দেশে ফিরলেই ধরে বেঁধে বিয়ে করিয়ে দিব। আলো আমতা আমতা করে বলে, ওর পারমিশন না নিয়ে এভাবে মেয়ে দেখা ঠিক হচ্ছে? রেগে যাবে যে আপনার উপর। আর কি করব, সারাদিন দেবদাসের মতো ঘুরে বেড়াবে এটা দেখব? কি জানি কোথাকার এক শাকচুন্নি পাল্লাই পড়ছিল। কত ভালো ভাইটা আমার, খুব ভালোবাসতো ওই শাকচুন্নিকে। দেশে এসেছিল আমাকে দিয়ে বিয়ের প্রস্তাব দেবে বলে, এসে দেখে শাকচুন্নি বিয়ে করে নিয়েছে। আলো চুপচাপ তাকিয়ে আছে সামিনের দিকে। সামিন বলতে থাকে, আমার ওই মেয়েটাকে একবার দেখার খুব ইচ্ছা। আমার ভাইকে রিজেক্ট করে বিয়ে করে নাই, নিশ্চয়ই আরো বড়লোক ছেলে পেয়েছে, তাই বিয়ে করে নিয়েছে। আজকালকার মেয়েগুলো প্রচন্ড লোভী। আলোকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে সামিন তাকে কাছে টেনে নেয়। প্রসঙ্গ পাল্টে বলে, কি হয়েছে, কি ভাবছো? কিছু না। অস্ফুট স্বরে জবাব দেয় আলো। সামিন আলোর কপালে একটা চুমু এঁকে দিয়ে পাঞ্জাবি গায়ে চাপিয়ে ঘর থেকে বের হয়। আলো চুপচাপ দাঁড়িয়ে থাকে। আলো কখনোই এত বড় সত্যিটা এই লোকটাকে জানতে দিতে চায় না, ভুল করেও না। সহ্য করতে পারবে না এই লোকটা। সামিনকে গাড়ি থেকে নামতে দেখে পার্টি অফিসে সবাই খুশি হলেও খুশি হয় না জাবির। সে এক পলক তাকে আবারও ফোন ঘাঁটতে থাকে। পার্টির জরুরি আলোচনায় আজ উপস্থিত নেই কবির আলমগীর। সামিন এগিয়ে যেতে জেনারেল সেক্রেটারি ইসহাক খাঁ বলে ওঠে, এ তো দেরি, আগে তো তোমাকেই আগে পেয়ে যেতাম মিটিংয়ে। সামিন ম্লান হেসে কিছু একটা বলতে যাবে, তখনই জাবির পাশ থেকে বলে ওঠে। সামিন শীতল চোখে জাবিরের দিকে তাকায়, তারপর ঠান্ডা গলায় বলে, তুই হঠাৎ এলি যে? মেয়ে নাচিয়ে সময় পাস পার্টির কাজ করার? ফোন রেখে জাবির সামিনের দিকে তাকায়, তারপর বলে ওঠে,
ভুল বললি, আমি নিজেকে কিছুই মনে করি না। এটা তো জনগণের কাজ, তারাই আমাকে হয়তোবা কিছু একটা মনে করে। তাই আমি মেয়র আর তুই দলের ক্রীড়া সম্পাদক হয়ে দলের ফান্ড থেকে টাকা সরিয়ে বাজারে মেয়েদের মুদ্রা দেখিস, থাইল্যান্ড যাস। জাবির কিছু বলতে চেয়েও পারে না, সামিনকে সে চেনে। এখানে তর্কাতর্কি করলে কিছুই হবে না, উল্টো তার মুখোশ খুলে যাবে। সামিন ইসাকের দিকে তাকিয়ে বলে, একজন মেয়রের অনেক কাজ থাকে আঙ্কেল। ফান্ড থেকে সে কখন টাকা সরালো সেটা নিয়ে আলোচনা পর্যালোচনা করলে তো হবে না। সেসব করার জন্য পুলিশ আছে, সাংবাদিক আছে, তাদেরকে কাজটা করতে দিন না। ইসাক চিন্তিত ভঙ্গিতে বলে, এতগুলো টাকা শামিন, একেবারে দলের নাম ডুবে যাবে। বলেছিলাম তোমার শ্বশুরকে বলে একটু বুঝিয়ে নিউজটা। এখন রিটায়ার্ড করেছে, কোথায় হজ করতে যাবে তা না করে এখানে খাটছে। সামিন ইসাকের দিকে তাকাতে ইসাক একটা ঢোক গিলে ফেলে। ঘুরে ঘুরে মিটিংয়ের প্রত্যেকটা লোককে একবার দেখে নিয়ে সামিন ঠান্ডা গলায় বলে, যে যে অকাজটা করেছে তাদের সবাইকেই দাম দিতেই হবে। অকাজটা করার আগে দ্বিতীয়বার ভাবা উচিত ছিল। সামিন চলে গেলে জাবির বিরক্ত ভঙ্গিতে ইসাকের দিকে তাকিয়ে বলে, নিজেও খাবে না, আমাদেরও খেতে দেবে না। এটাকে দলে রেখে কত বড় ভুল করলেন তা আপনারা আর মামা খুব শিগগিরই বুঝতে পারবেন আঙ্কেল। তখন না পারবেন গিলতে, না পারবেন উগড়ে ফেলতে। ফোনের দিকে দীর্ঘ সময় ধরে তাকিয়ে আছে সামিন। মহারানীর কোনো পাত্তা নেই। অবশ্য বাপের বাড়ি গেলে মেয়েরা এমনই করে, তখন স্বামী দিয়ে কি করে। যাওয়ার সময় একবার সামিনকে যাওয়ার জন্য সাধলেও না। সামিন কি হ্যাংলা নাকি প্রত্যেকবার সামিনই সেদে সেদে যাবে? কখনোই না। সামিন ইয়াসারের আত্মসম্মান আছে। ফোনের রিংটোন বেজে উঠতে সামিন ফোনের দিকে তাকায়। ভেবেছিল আলোর ফোন, কিন্তু ফোন এসেছে সিম কোম্পানি থেকে। বিরক্ত ভঙ্গিতে সামিন মুখে চকারান্ত শব্দ করে। সামিনের কোলে জামিলের ছেলে জাহিন। সে এসেছে জামিল আর হেনার বাড়িতে। হেনা এসে জাহিনকে সামিনের কোল থেকে নিয়ে নেয়। সামিন ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ উসখুস করে আলোকে ফোন দেয়। ফোনটা রিসিভ করে আলো কানে ধরে চুপ করে থাকে। সামিন গম্ভীর কণ্ঠে বলে, খেয়েছো? হ্যাঁ, আপনি? খেয়েছি জামিলের বাড়িতে। কেমন আছে জালিম ভাইয়ের ছেলেটা? ভালো। আলো চুপ হয়ে যায়। সামিন প্রচন্ড বিরক্ত হচ্ছে। দুটো রোমান্টিক কথা বলতে জানে না এই মেয়ে। হয় চুপ করে থাকবে, নয়তো এমন কথা বলবে যাতে সামিনের কলিজা পর্যন্ত পুড়ে যায়। কয়েক মুহূর্ত পর আলো বলে ওঠে, কি হলো, চুপ করে আছেন যে? কিছু না, রাখছি। সামিন ফোন কেটে দেয়। আলো চুপচাপ বসে আছে। এমন অদ্ভুত আচরণ করলো কেন লোকটা? কিছুক্ষণ পরে আবারও ফোন দেয় সামিন। আলো আবারও ফোন রিসিভ করে বলে, কি হলো, বলবেন তো কি হয়েছে? এমন অদ্ভুত আচরণ করছেন কেন? কিছু না, রাখছি। ফোন কেটে দেয় সামিন। আলোর এবার প্রচন্ড মেজাজ গরম হয়ে গেছে। কিছু বলছেও না, এমন উদ্ভট আচরণ করছে। শাশুড়ি মা এই লোকটাকে পেটে নিয়ে কি খেয়েছিল? আপাদমস্তক পাগল একটা লোক। সন্ধ্যা থেকে কিছুক্ষণ পর পর সামিন আলোকে ফোন দিচ্ছে। কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিচ্ছে। আলো না পারছে বাপের বাড়িতে আসা কোনো অতিথিকে সময় দিতে, না পারছে একটু পড়াশোনা করতে। এমন ব্যক্তিত্ববান মানুষের থেকে এমন উদ্ভট আচরণ মেনে নেওয়া যায় না। একবার ইচ্ছে করলো ফোনটা সুইচ অফ করে দেবে, কিন্তু ওই লোককে বিশ্বাস নেই। দেখা যাবে আব্বু আম্মুর নাম্বারে ফোন দিতে শুরু করবে। কিছুক্ষণের জন্য ফোন দেওয়াটা থেমেছে। রাত তখন প্রায় 12টা। আলোদের বাড়ির সবাই রাত 10টার মধ্যেই ঘুমিয়ে পড়ে। পুরো বাড়ি নিস্তব্ধ। আলোর চোখ দুটো বেশ লেগে যাচ্ছিল। হঠাৎ করে ফোনটা বেজে ওঠে আবার। হাই খোদা বলে আলো ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কানে ধরে বলে, এখনো ঘুমাননি? সামিন চুপ করে আছে। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, আপনি কি কাল আসতে চাচ্ছেন মেয়র সাহেব? সামিন কয়েক মুহূর্ত নীরব থেকে বলে ওঠে, দরজা খোলো, আমি এসে গিয়েছি। আলো একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে বসে। ওই পাগল লোকটার এমন আচরণ আলো একটুও অবাক হয়নি। চুলে খোপা বাঁধতে বাঁধতে দ্রুত পায়ে হেঁটে গিয়ে সদর দরজা খুলে দেয়। সামিন আলোকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে কিছু না বলে সোজা হেঁটে আলো শোবার ঘরের দিকে যায়। সদর দরজার সিটকিনি তুলে দিয়ে আলো সামিনের পিছু পিছু যায়। ঘরে ঢুকে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে সামিন। আলো নিচু স্বরে বলে, আগেই তো আসতে পারতেন, এত ঢং করলেন কেন? আমাকে তো কেউ দাওয়াত করেনি, আমি কি হ্যাংলার মতো চলে আসতাম? মেয়র সামির, ইয়াসার মির্জা, হ্যাংলার মতো আসেননি, কিন্তু চোরের মতো ঠিকই এসছেন। পাড়ার কুকুরগুলো এজন্য ঘেউ ঘেউ করছিল আপনাকে দেখে। চোর ভেবেছিল ওরা আপনাকে। সামিন চুপ করে থাকে। আলো সামিনের হাতে তোয়ালে ধরিয়ে দিয়ে বলে, গাড়ি কোথায়? মোড়ের মাথায়। জামান কাকার গ্যারেজে রাখতে পারলেন না? এটা আপনাদের মতো ভিআইপি এলাকা না। কাল সকালে গিয়ে দেখবেন গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু গাড়ির ভেতর কিছু নেই। মেয়রের গাড়ি কেউ ধরবে না। ঠান্ডা গলায় জবাব দেয় সামিন। তারপর তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিয়ে মুখ মুছতে মুছতে বের হয়। আলো বিছানা ঠিক করতে করতে বলে,
অমন অদ্ভুত আচরণ করছিলেন কি জন্য? আপনার জন্য কাউকে সময় দিতে পারছিলাম না আমি। আপনি কি অবুঝ? স্ত্রী হবার 8 নম্বর শর্ত হচ্ছে মিনিটে মিনিটে স্বামীকে ফোন দিয়ে জিজ্ঞেস করা সে কোথায় কি করছে। আমার দলের ছেলেদের দেখে ওদের প্রেমিকা কিংবা বউরা ফোন দিতেই থাকে। আলো সামিনের দিকে তাকিয়ে বলে, 8 নাম্বার শর্তের কথা জানতাম না, এরপর থেকে করব। তারপর সামিনের হাত থেকে তোয়ালেটা নিয়ে আলো বলতে থাকে, নিন, এবার দরজা বন্ধ করে শুয়ে পড়ুন, আমি আসছি। আমি আসছি মানে? অবাক হয়ে সামিন জানতে চায়। আলো সামিনের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, আমি তো দাদির কাছে থাকবো বলে এসেছি, এক রাত দাদির ঘরে যাচ্ছি আমি। সামিন বাচ্চাদের মতো কাচুমাচু মুখ করে বলে, তো সারাদিন থাকুনি তুমি দাদির কাছে? রাত বিরাতে ওনাকে অসুবিধায় ফেলার দরকার কি? আলোর ভীষণ হাসি পাচ্ছে সামিনের মুখের অবস্থা দেখে। সে হাসি চাপিয়ে রেখে গম্ভীর কণ্ঠে বলে, তাতে সময় দিয়েছেন আপনি? সারাদিন ফোন দিয়ে দিয়ে আমার মাথা খারাপ করে দিয়েছেন। এখন ঘুমান, আমি আসছি। আলো সত্যি সত্যি চলে যায়। সামিন হতভম্ব হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ দরজার দিকে, তারপর মুখ ভার করে বিছানায় শুয়ে পড়ে। ঘর থেকে বের হয়ে দরজার এপাশে দাঁড়িয়ে আলো শাড়ির আঁচল মুখে চেপে হাসতে থাকে। মেয়র সাহেবের বোতা হয়ে যাওয়া মুখটা মনে করে বেশ কিছুক্ষণ হেসে নেয়। বেশ হয়েছে, সন্ধ্যা থেকে হাড় জ্বালিয়ে খেয়েছে, এখন একটু শান্তি পাক। এলে কেন? আলোর দিকে ঘুরে না থেকে গম্ভীর কণ্ঠে জানতে চায় সামিন। আলো নরম গলায় বলে, দাদি বউকে পাঠিয়েছে। সামিন কোনো কথা বাড়ায় না। আলো কিছুক্ষণ চুপ থেকে বলে, মজা করছিলাম, আমি দাদির ঘরে যাইনি। সামিন নিশ্চুপ। আলো উঠে বসে বলে, ঠিক আছে, আমি এবার সত্যি সত্যি যাচ্ছি। আলো বিছানা থেকে নেমে পড়তে নিলে সামিন ঘুরে খপ করে আলোর হাতটা টেনে ধরে। আলো সামিনের দিকে তাকাতে সামিন আলোকে টেনে নিজের কাছে নিয়ে কপাল কুঁচকে আলোর দিকে তাকিয়ে থাকে। আলো কিছু বলার আগে সামিন বলে ওঠে, স্ত্রী আবার 9ম শর্ত জানো? স্বামী কোনো কারণে রেগে গেলে তার রাগ ভাঙাতে হয়। রাগ না ভাঙিয়ে চলে যাচ্ছ? আলো চুপ করে কিছুক্ষণ সামিনের দিকে তাকিয়ে থাকে, তারপর অস্ফুট স্বরে বলে ওঠে, স্ত্রী হবার এত এত শর্ত, স্বামী হবার শর্ত নেই? স্বামীদের বুঝি 7 খুন মাফ, বুঝি কাবিনের সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিলেই আর কোনো শর্ত থাকে না তাদের? কপালের কাছে চুলগুলো এলোমেলো হয়ে আছে আলোর। সামিন মৃদু হেসে চুলগুলো কানের পাশে গুজে দিয়ে আলোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আছে তো, শর্ত আছে। তবে স্বামী হবার শর্ত একটাই, সেটা হলো সারা জীবন স্ত্রীকে আগলে রাখা, ভালোবাসা, আদর, যত্ন, আহ্লাদ নিজের কাছে মৃত রাগ পর্যন্ত ধরে রাখা, মাথার স্ক্রু ঢিলা হয়ে যাওয়া, স্ত্রী ছেড়ে যেতে চাইলেও কখনোই তাকে যেতে না দেওয়া। এতটুকু বলেই সামিন থামে, তারপর আবারও বলে ওঠে, স্ত্রীকে কখনোই বিছানার সৌন্দর্য মনে না করা, বরং স্ত্রীকে বিছানার কোলবালিশ মনে করা। শেষের কথাটা বলে সামিন হেসে ফেলে। আলো তাকিয়ে আছে সামিনের দিকে। সামিন হাসতে হাসতে আলোকে আগলে নেয়। আলো মিছিমিছি নিজেকে ছাড়িয়ে নিতে চায় পাগল লোকটার থেকে। সামিন আলোকে আরো আগলে নিয়ে আলোর কানে ফিসফিসিয়ে বলে ওঠে, স্ত্রী হবার 10ম শর্ত জানো আছিয়া? স্বামী যখন ভালোবাসতে চাইবে তখন তাকে ভালোবাসতে দেওয়া, নড়াচড়া না করা। তুমিও করবে না, চুপচাপ থাকো। কথাটা বলেই সামিন তার বউয়ের কপালে চুমু খায়, তারপর বলে, এই হচ্ছে মেয়র সাহেবের ভালোবাসা, দিয়েছে তার ভালোবাসার আসিয়ার কপালে। ঘরের বাইরে থেকে রেহানা ডেকে যাচ্ছে। এর আগেও 3বার তিনি ডেকে গিয়েছেন। চতুর্থবারের মতো দরজায় ধাক্কা দিতে দরজা খুলে যায়। রেহানা অবাক হয়ে তাকিয়ে থাকে। সামিন নিচু স্বরে সালাম দেয় শাশুড়িকে। রেহানা সালামের উত্তর দিয়ে কিছু বলতে যাবে, তখনই সামিন বলে ওঠে, আলো ফজরের নামাজ পড়ে ঘুমাচ্ছে। রেহানা অবাক হয়ে তাকিয়ে থাকে। সামিন ওয়াশরুমে ঢুকে রেহানা ঘাড় ঘুরিয়ে দেখে আলো বিছানায় ঘুমাচ্ছে। রেহানা এগিয়ে গিয়ে চেঁচাতে থাকে, এমন কথা বলবি না। এই মেয়ে, এই গাধা মেয়ে, ওঠ। আলো পিটপিট করে তাকায়। কপাল কুঁচকে ঘুম ঘুম কণ্ঠে বিরক্তির সাথে বলে, কি হচ্ছে আম্মু? আমি নামাজ পড়েছি, চেঁচিও না। জামাই কখন এসেছে? রাত 12:30। রাত 12:30টায় এসেছে, তুই আমাকে ডাকবি না? ডাকলে কি করতে? দই মিষ্টি খাইয়ে বরণ করতে। খেতে কি দিয়েছিস? ধমকে সুরে বলে রেহানা। কি খেতে দিব? উনি তো রাতে খেয়ে এসছেন। রেহানা মেয়ের গা ছাড়া ভাব দেখে প্রচন্ড বিরক্ত হয়। চাপা স্বরে চেঁচিয়ে বলে, তোর বয়স 1-2 করে 26 বছর হয়েছে, তোর মাথায় কি এখনো বুদ্ধি হবে না? হালকা পাতলা নাস্তা দিয়েছিস? আলোচক বড় বড় করে তাকিয়ে বলে, নাস্তা দিব মানে? রাত 12টা নাস্তা করার সময়? রেহানা এবার দাঁত খিচিয়ে মেয়ের দিকে তেড়ে যায়। মাথায় গাঁটটা মেরে বলে, হোক রাত 3টে, তুই আপ্যায়ন করবি না নতুন জামাই?
আলো উঠে দাঁড়িয়ে বলে, নতুন জামাই বলে আপ্যায়ন করতে হবে? আর পুরাতন জামাইদের কি করে আম্মু দরজা থেকে ফিরিয়ে দেয়? রেহানা এবার রেগে মেয়ের চুল ধরে। সামিন ওয়াশরুম থেকে বের হয়ে রেহানাকে দেখে অবাক হয়ে যায়। রেহানা লজ্জা পেয়ে মেয়ের চুল থেকে হাত সরিয়ে নেয়। সামিন বলতে থাকে, ভালো করে দুটো লাগিয়ে দিন, আমি দিলে আবার নারীর প্রতি সহিংসতা রটে যাবে। এই কাজটা আপনিই করুন মা। রেহানা ম্লান হাসে, তারপর দ্রুত পায়ে হেঁটে রান্নাঘরে চলে যায়। জলদি জলদি করে এখন জামাইয়ের জন্য নাস্তা বানাতে হবে, তার এখন দম ফেলবার সময় নেই। সামিন আলোর কাছে এসে বলে, শেষমেশ একজনকে পেলাম যে আলো রানীর চুলের মুঠি ধরার ক্ষমতা রাখে। বাহ বাহ, যখন যখন তোমাকে শাস্তি দিতে ইচ্ছা করবে তখন এ বাড়িতে নিয়ে আসবো ভাবছি। স্টাডি রুমে সামিনের মুখোমুখি বসে আতাউর আলম তার জীবনে অর্জিত সকল মেডেলের বিশদ বিবরণ দিচ্ছে। খুবই উৎসাহের সাথে নিজের জীবনের সাহসিকতার দিনগুলো স্মৃতিচারণ করছে। সামিন মাথা ঘুরিয়ে সবকিছু দেখে হাতে একটা আর্টিকেল তুলে নেয়। আতাউর আলম বলে ওঠে, ওইটাও আমার লেখা। কাগজটায় চোখ বুলিয়ে সামিন বলে ওঠে, আপনি বই বের করলেই পারতেন, আপনার লেখায় সাহিত্যিক একটা টাচ আছে। অবশ্য আমি এসব কম বুঝি। পলিটিক্যাল সায়েন্স নিয়ে ঠেলে ঠুলে মাস্টার্স শেষ করেছি। পড়াশোনায় বরাবর অমনোযোগী ছিলাম। এসব পলিটিক্সই আমাকে টানতো বেশি। বাকিটা তো বাবাকে দেখেই আগ্রহ পেতাম। আতাউর আলম ম্লান হেসে বলে, তার রাজনীতি ক্যারিয়ার ধস কিন্তু আমার জন্যই নেমেছিল, জানো তুমি? না, এটা ভুল কথা। বাবার পিঠ পিছে তার ভাইয়ের কুকীর্তি আর ইলহামের জন্য বাবা তার পজিশন খুইয়েছে। আমি বরাবর এটাই মেনে এসেছি। আপনি সাংবাদিক, আপনার কাজই তো সত্যি তুলে ধরা। আতাউর আলম বলে, আসল কথাই আসছি। সরকারি ফাউন্ড সিন্ডিকেটের আর্টিকেলটা আমি লিখেছিলাম, ছাপিয়েও ছিলাম। এই ব্যাপারে কি তোমার কোনো আপত্তি আছে? সামিন আতাউর আলমের চোখের দিকে তাকিয়ে বলে, আপত্তি কেন থাকবে? আপনি কি ভাবছেন সিন্ডিকেটের সাথে আমি জড়িত? মেয়ে জামাই হিসেবে ছাড় দিতে চাচ্ছেন? তা ঠিক। আমতা আমতা করে বলে আতাউর আলম। সামিন ঠান্ডা গলায় বলে, পুলিশ তদন্ত করবে, উপর মহল থেকে লোক আসবে, সত্যিটা সামনে আসবে। 13 কোটি টাকা জনগণের জন্য ছিল, আমার দলের কর্মীদের জন্য নয়। আমিও চাই এর একটা সুরাহা হোক। আসতে গেলে কেন? আমি কি বাচ্চা? পথ চিনে আসতে পারি না? ভাইয়ের দিকে তাকিয়ে আছে ইসমাম। সামিন চোখ থেকে সানগ্লাস খুলে ফেলে বলে, আমি তোদের তেমনটাই মনে করি। ইসমাম চুপ করে বসে থাকে। সামিন বলে, আমিও তখন খুব ছোট, মাকে দেখতাম তোদের ডায়াপার চেঞ্জ করে দিতে। আমি 2 দিন ভালো করে লক্ষ্য করলাম, তারপর নিজেই চেষ্টা করলাম। সেই থেকে তোর আর ইস্যুর ডায়াপার চেঞ্জ করেছি। আমার কাছে এখনো মনে হয় তোরা অমনি। সামিনের কথায় ম্লান হাসে ইসমাম, তারপর বলে ওঠে, বাড়িতে কে কে আছে এখন? তোর বড় ভাবি, মেজ ভাবি, ইহান, ইলহাম, ঈশিতা ইউনিভার্সিটিতে। গাড়ি ডানে ঘোরাও ভাইয়া। সামিন অবাক হয়ে বলে, কেন? আগে বাবার কবর জিয়ারত করতে হবে। দুই ভাই চুপচাপ। ইসমাম বলে ওঠে, বাবা বলতেন আমি যেন তার জানাজায় অন্তত থাকি, সেটা তো হয়নি। আমি কিন্তু বাবার অপদার্থ ছেলেই প্রমাণিত হলাম ভাইয়া। বাবা খুব একটা মিথ্যা বলতেন না। সামিন কোনো জবাব দেয় না। গাড়ি ঘুরিয়ে তারা গ্রামের বাড়ির দিকে যায়। সেখানে দুই ভাই গোটা সকালটা কাটিয়ে আসে তাদের বাবার সাথে। গাড়ি শান্তিনীরের এই গেট দিয়ে ভেতরে ঢুকে কলিং বেল টিপে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আলো এসে দরজা খুলে। ইসমাম নিচু স্বরে আলোকে সালাম দিলে আলো সালামের উত্তর দেয়। সামিন হাসতে হাসতে আলোকে বলে, রান্না বান্না হয়েছে? আলো মাথা নাড়ায়। রান্নায় লবণ হয়েছে কিনা দেখেছো? মাথা নাড়িয়ে আলো অস্ফুট স্বরে বলে, দেখেছি। ঠিক আছে, ও ফ্রেশ হলে ওকে খেতে দিও। প্লেনে কিছু খাইনি। আলো মাথা নাড়িয়ে ইসমামের দিকে তাকায়। ইসমাম চুপচাপ সোজা হেঁটে সিঁড়ির কাছে যায়। আলো রান্নাঘর থেকে সবকিছু নিয়ে এসে টেবিলের উপর সাজিয়ে রাখে। অনেক সময় নিয়ে সে এসব রান্না করেছে। হুট করে সামিন তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আলো চমকে উঠে নিচু স্বরে বলে, ইহান বাড়িতে ছোটাছুটি করছে। সামিন হেসে আলোকে ছেড়ে দিয়ে মুখোমুখি দাঁড় করায়। তারপর আলোর চোখে চোখ রেখে বলে, আজ তোমাকে একটু একটু গিন্নিদের মতো লাগছে। একটু একটু, পুরোপুরি নয় কেন? সামিন হেসে আলোর আঁচল টেনে মাথায় তুলে দিয়ে বলে,
কারণ এটা ছিল না। আমি আজও বাড়িতে একটু যেতে চাচ্ছি, আবার কিছু ঘন্টা থেকে চলে আসব, জরুরি কিছু কাজ আছে। সামিন পাঞ্জাবির বোতাম লাগাতে লাগাতে আলোর দিকে তাকায়। আলো বলতে থাকে, বিজনেস যেটা শুরু করেছিলাম সেটা আম্মুকে বুঝিয়ে দিয়ে আসবো। আরও 2জন লোক নেওয়া হয়েছে। আমার শাশুড়ি হবে কোম্পানির নতুন ব্যবস্থাপনা পরিচালক। বাহ, বেশ ভালো। আলো হাসে, তারপর বলতে থাকে, টিউশনিটা ছেড়ে দিয়ে খারাপ লাগছে খুব। দিদিমণি আজকেও ফোন দিয়েছিলেন। সামিন আলোর দিকে এগিয়ে আসে, জড়িয়ে ধরে বলে, খুব উপার্জন করতে ইচ্ছে করে? আলো মৃদুস্বরে বলে, তারপর বলে ওঠে, কতগুলো টাকা বেতন পেতাম জানেন? 6,500 টাকা। সামিন অবাক হওয়ার ভান ধরে বলে, 6,500 টাকা? বাবা, এতগুলো টাকা! আলো বুঝতে পেরে যায় সামিন তাকে খোঁচা মারছে। সে মুখ ভার করে বলে, আপনার কাছে 6,500 টাকা কিছু না, কিন্তু আমার কাছে অনেক কিছু। সপ্তাহে 5 দিন সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত ছেলেটা ছোট বাচ্চাদের পড়িয়ে মাস শেষে যখন টাকাগুলো পেতাম তখন অন্যরকম একটা আনন্দ হতো মনে। এই 6,500 টাকায় ভাই দুটোকে কত কি যে কিনে দিতাম। আব্বু তো ওদের এক একটা সাবজেক্টের টিউশন ফি দিতে দিতেই হিমশিম খেয়ে যেত। ওদের শখ পূরণ করতো কখন। সামিন আলোর দিকে তাকিয়ে আছে। কপালের কাছে এলোমেলো হয়ে থাকা চুলগুলো সরিয়ে দিতে দিতে বলে, আমার কাছে একটা চাকরির অফার আছে। একটা এজেন্সি চালাতে হবে। সপ্তাহে 3 দিন, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা বসলেই হবে। বেতন 8,000 টাকা। করবে চাকুরিটা? নতুন এজেন্সি, তাই মালিক এর থেকে বেশি বেতন দিতে পারবে না। আলো অবাক হয়ে তাকায় সামিনের দিকে, তারপর বলে, এজেন্সি? কি এজেন্সি? কোথাকার এজেন্সি? সামিন মৃদু হেসে তার ল্যাপটপ নিয়ে বসে। আলোকে কাছে টেনে পাশে বসিয়ে বলতে থাকে, একটা এজেন্সি খুলেছি নতুন। প্রতিবন্ধী ও বিধবা নারীদের উন্নয়নে কাজ করবে। এছাড়াও গরিব স্টুডেন্ট যারা তুখোড় মেধাবী কিন্তু যাদের মেডিকেল কোচিং, ভার্সিটি কোচিং করার সামর্থ্য নেই, তাদেরকে সাহায্য করা হবে। প্রাথমিকভাবে এই 2টো প্রজেক্ট হাতে নিয়েছি। এর বাইরে সামর্থ্য কিংবা অর্থায়ন নেই। আলো অবাক হয়ে সামিনের দিকে তাকিয়ে থাকে। কয়েক মুহূর্ত সময় নিয়ে বলে, এসব কখন করলেন? এই 2 দিন এসব নিয়ে ছোটাছুটি করেছি। আলো তাকিয়ে থাকে। সামিন হেসে বলে, 8,000 টাকার বেশি কিন্তু দিতে পারবো না। যদি অফারটা পছন্দ হয় তবে আমাকে তোমার সিভি দিও। এত কিছু কিভাবে ম্যানেজ করবেন? পারিবারিক ব্যবসার টাকা তো আপনার একার না, আপনার ভাই বোনদেরও। এমনিতেই বেশ কিছু এজেন্সিতে দিচ্ছেন টাকা। এতিমখানা চালাচ্ছেন। নিজেকে কি রাজা রাম মোহন রায় ভেবে বসে আছেন? সামিন হেসে ফেলে, তারপর হাসি থামিয়ে বলে, কে বলেছে আমি সব টাকা দেব? আমিও দেব, তবে সামান্য। বাকিটা তুমি ম্যানেজ করবে। আমি কিভাবে? প্রত্যেক মাসে এজেন্সি থেকে ক্যাম্পেইন করা হবে বিভিন্ন জায়গায়, কলেজ, ইউনিভার্সিটিতে। সেখান থেকে লোকজন যা দেবে সেটাই ব্যয় হবে। আলো সবটা বুঝতে পেরে চুপ করে থাকে। সামিন বলে, করবে চাকুরিটা? আমি বিশ্বস্ত আর পরিশ্রমী একজন কর্মী চাচ্ছি। কিন্তু এভাবে সরাসরি নিজের বউকে চাকরি দেয়া কি ঠিক? অন্যান্য বেকারদের তো হক আছে। স্বজনপ্রীতি করলাম। মাঝে মাঝে মেয়র একটু দুর্নীতি করবে না? একেবারে সৎ থাকলে কেমন দেখায়? আলো হেসে ফেলে, তারপর বলে, নাম কি আপনার এজেন্সির? আমি কাল সিভি জমা দিব। সামিন কয়েক পলক আলোর দিকে তাকিয়ে বলে, এজেন্সির নাম ইয়াসার আলো ফাউন্ডেশন। আলো সামিনের দিকে তাকিয়ে থাকে। সামিন তার স্ত্রীর হাতে চুমু খেয়ে বলে, শাহজাহানের মতো স্ত্রীর জন্য তাজমহল তো গড়তে পারবো না। আমি একটা চাকুরি দিলাম। তুমি খুশি আসিয়া? খাবার টেবিলে 4 ভাই বোন মিলে হাসাহাসি করতে করতে খাচ্ছে। কতদিন পরে আবার তারা একসাথে খেতে বসেছে। আলো রান্নাঘর থেকে উকি দিয়ে দেখছে। তার ইচ্ছে করছে না ভাই বোনদের মাঝখানে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকতে। ভাই বোনদের নিজেদের কত কথা থাকতে পারে, সে বরং সবার খাওয়া হয়ে গেলেই খাবে। সামিন আশেপাশে তাকিয়ে আলোকে ডাকতে থাকে। আলো ধীর পায়ে এগিয়ে যায়। সামিন আশেপাশে তাকিয়ে আলোকে ডাকতে থাকে। আলো ধীর পায়ে এগিয়ে যায়। ঈশিতা মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকিয়ে বলে, তুমি রান্নাঘরে ঘাপটি মেরে আছো কেন ভাবি? আমরা এখানে কত গুরুত্বপূর্ণ আলোচনা করছি, তুমি শুনবে না? আলো কিছু বলতে যাবে, তখন সামিন বলে, বসো এখানে।
ঋতু খেয়েছে, আমরাও খাচ্ছি, তুমি অপেক্ষা করছো কিসের? আলো বাদ সাধতে যাবে তখন সামিন একটা চেয়ার টেনে বলে। আলো বসে পড়ে। বসো। ইসমাম খাবার নাড়াচাড়া করতে থাকে। হঠাৎ সামিন সবার মুখের দিকে তাকিয়ে খেতে খেতে বলে ওঠে, এখানে সবাই যখন আছি তাহলে আমি কথাটা বলি, তোদের সবাইকে তো সবসময় পাওয়া যায় না। আলো মাথা তুলে তাকায়। এই লোক এখন কি বলবে? ইসমামের বিয়ের কথা নাকি? তাহলে তো এখানে আবার ঠান্ডা যুদ্ধ লেগে যাবে। আলো অনুমানের উপর ভিত্তি করে সামিনকে থামিয়ে দিয়ে বলে, খাওয়া শেষ করে বলুন। সামিন আলোর কথা গায়ে না মেখে বলতে থাকে, আমি আর ইলহাম একটা মেয়ে পছন্দ করে রেখেছি ইসমামের জন্য। ইসমাম খাওয়া থামিয়ে ভাইয়ের দিকে তাকায়। ঈশিতা আনন্দিত গলায় বলে, তাই নাকি? ওই ফিহা বলে মেয়েটা, তাই না? শি ইজ টু মাচ কিউট ভাইয়া, বেশ মানাবে ওদের। সামিন খুশি খুশি গলায় বলে, হ্যাঁ, তোর বড় ভাবিও ওকে পছন্দ করেছে। ইসমাম আলোর দিকে তাকায়। আলো মাথা নিচু করে ফেলে। চোখ ঘুরে ইসমাম বড় ভাইয়ের দিকে তাকায়। সামিন ঠান্ডা গলায় বলে, কি কি এভাবে দেখছিস কি? গ্লাস ভেঙে হাত কাটবি? একটা গ্লাস ইসমামের দিকে এগিয়ে দিয়ে বলে, নে এটা ভেঙে ফেল। কেন আমাকে নিয়ে পড়েছ কেন? ভাইয়া, ঈশিতা মেয়ে, ওর বিয়ের ব্যাপারে মাথা না ঘামে আমাকে নিয়ে পড়েছ কেন? ঈশিতা চেঁচিয়ে ওঠে, তুই নিজে বাঁচতে আমার কথা উঠাচ্ছিস কেন রে ভাই? আমার সাথে তোর কোনো জন্মের শত্রুতা? তো তুই এত খুশি কেন আমার বিয়ে নিয়ে? তোর এত আনন্দ কিসের? মুহূর্তে ঝগড়া লেগে যায় দুজনের মধ্যে। আলো হতভম্ব হয়ে তাকিয়ে আছে। এরা এখনো এভাবে চুলাচুলি করে, কি অদ্ভুত। ঝগড়ার এক পর্যায়ে ইসমাম ঈশিতাকে বলে ফেলে, এখনো তো তুই বেকার বেকার ভাইয়ের ঘাড়ি খাচ্ছিস, না চাকরির চেষ্টা করছিস, না বিয়ের জন্য রাজি হচ্ছিস। তুই আমার লাইফ নিয়ে এত মাথা ঘামাচ্ছিস কেন? সামিন ইসমামকে ধমক দিয়ে থামিয়ে দেয়। ঈশিতা কিছুক্ষণ ইসমামের দিকে তাকিয়ে থেকে পানির গ্লাস উঠিয়ে ইসমামের মুখে ছুড়ে দেয় পানি। তারপর গটগট করে হেঁটে দোতলায় উঠে যায়। ইসমাম চুপচাপ খেতে থাকে ভেজা অবস্থাতে। তারপর খাওয়া শেষ করে উঠে চলে যায়। ইসমামের পিছু পিছু উঠে চলে যায় ইলহাম। খাবার টেবিলে বসে থাকে আলো এবং সামিন। আলো সামিনের দিকে তাকিয়ে বলে, কি দরকার ছিল? সামিন হাত ধুয়ে উঠে পড়তে পড়তে বলে, আমি হাল ছাড়বো না। টেবিল পরিষ্কার করে আলো দোতলায় উঠে দেখে ইসমাম আর ঈশিতা বসে বসে ক্রিকেট ম্যাচ দেখছে। আলো বেশ অবাক হয়। এই মাত্রই তো দুটোতে হাতাহাতি মারামারি করছিল, এরই মধ্যে মিল হয়ে গেল। এরা চার ভাই বোন খুবই অদ্ভুত। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আলো ঘরে চলে যায়। বিছানায় বসে বইটা মাত্র হাতে নিয়েছে, একটা ড্রামায় চোখ বুলাবে বলে তখনই সামিন বারান্দা থেকে এসে আলোর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। চোখ দুটো বন্ধ করে রেখেছে সে। আলো নাক কুচকে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।